জি, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আজকের ক্লাসে এবং আপনাদেরকে শুভেচ্ছা। যে সচরাচর যেই যত কিছুই ঘটুক, সার্কুলার প্রতি নভেম্বরে হওয়ার কথা এবং নভেম্বর মাসের শেষ কর্মদিবসে আজকে আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি হলো। এজন্য পাবলিক সার্ভিস কমিশনকে সত্যি তাদের প্রতি কৃতজ্ঞতা যে তারা ধারাবাহিকতা বজায় রেখেছে। ওকে, আপনাদের পরিচিত যারা আছে তাদের মেনশন করতে পারেন এবং গুরুত্ব জানাতে পারেন। আমরা আসলে প্রিলির সার্কুলার হলে নিয়মিত, আমি এটা 2000 বলতে পারেন সেই 40তম বিসিএস থেকেই যখনই সার্কুলার আসে তখনই আমি লাইভ হই। 40তম না, 40তম বিসিএস থেকেই, অর্থাৎ 38তম বিসিএস যখন রানিং হয় তখন আমি গ্রুপ একটি খুলি, B4GK নামে। ওই গ্রুপটা 216কে হওয়ার পরে ওই গ্রুপটা আবরার হত্যাকাণ্ড যখন ঘটে তার এক সপ্তাহ পরই আসলে গ্রুপটা ভেনিশ হয়ে যায়। ওখানে কমেন্টে একজনের বকাবকি করতেছিল, পরে ওই কারণে গ্রুপটা ভেনিশ হয়ে যায়। এরপরে এই গ্রুপটা আবার আমরা শুরু করি আবরার হত্যাকাণ্ডের পরপরই, অর্থাৎ খুব সম্ভবত এটা 2021 অথবা ওই সময় ঘটনা। এবং তখন থেকে আবার 2020 মনে হয়, খুব সম্ভবত 2020 ওই সময় থেকে আবার নতুন করে এই গ্রুপটি হয় এবং গ্রুপটি এখন পর্যন্ত এই অবস্থায় আছে। যাই হোক, আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ নাঈম হোসেন। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, আর আমি কোচিংয়ে পড়াচ্ছি সেই 35তম বিসিএস থেকে বিসিএস কনফিডেন্সে পড়াতাম এবং 44তম 45 অর্থাৎ 2023 সালে জানুয়ারি থেকে আমি আর কোনো কোচিংয়ে পড়াচ্ছি না, অনলাইন পড়াচ্ছি 2020 সালে যখন কোভিড পিরিয়ড চলে তখন থেকে। আর আমি সাধারণ জ্ঞান পড়েছি 2008 সাল থেকে অ্যাডমিশন কোচিংয়ে। তো যা হোক, আপনাদের সাথে অনেক দিন থাকি এবং সেক্ষেত্রে দায়বদ্ধতা, এবং নিজেও বিসিএস পরীক্ষা দিয়েছি 31তম থেকে এবং নিজেও পড়িয়েছি 35তম বিসিএস থেকে। সো সেই আলোকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আশা করি সবাই প্রস্তুত। আমরা আজকে সার্কুলার পেলাম এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সার্কুলার এটা বলা যায়, এবং জেনারেল ক্যাডারে এটা 627টি আসন, সেখানে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে 62টি আসন ছাড়া সবগুলোই দেখা যায় যে, যেমন প্রশাসনের 200, পুলিশে 100, তারপরে করে 104, কাস্টমসে 50 এবং কাস্টমস এখন আসলে নিয়মিত হইতো। তো একটা সময় হয়েছিল যে 19টি পোস্ট ছিল খুব সম্ভবত, এটা ভুলক্রমে বিপিএসসি সুপারিশ করেছিল 91 জন, এবং সেই কারণে অনেকগুলো বিসিএস এর মাঝখানে কাস্টমস ক্যাডারের ছিল না। 40তম বিসিএস থেকে আবার কাস্টমস ক্যাডার চালু হয়। বিশেষ করে 31 বা 33তম বিসিএস পর থেকে কোনো কাস্টমস ক্যাডার নিয়োগ হয়নি 40তম বিসিএস পর্যন্ত। এবার কাস্টমস ক্যাডারে 50টি আসন। আর আমাদের কিছু জিজ্ঞাসা আছে বা কিছু বিষয় আছে। আমি আসলে যেই সাজেশনটা দিব আপনাদেরকে, সবাইকে একটা বিষয়ে খুব অনুরোধ করবো, সেটা হলো সবার আগে সার্কুলারটি পড়তে হবে। সার্কুলারটি পড়া খুব জরুরি। এখানে একটা বিষয় দেখেছিলাম যে ভূগোল বিষয়ে, ভূগোল কিন্তু 3টা জায়গায় আবেদন করা যায়। আমি দেখলাম ভূগোল এখানে 3টা জায়গায় আবেদন করা যায়। যেমন পরিসংখ্যান কর্মকর্তা, সেখানে শুধু পরিসংখ্যান না, অর্থনীতি গণিতও আবেদন করতে পারে। আমি দেখলাম একটু আগে যে বেতার প্রকৌশল, সেখানে অ্যাপ্লাইড ফিজিক্সরাও আবেদন করতে পারবে, সেখানে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ছাড়াও। এরকমের দেখবেন অনেক জায়গায় আপনার সাবজেক্ট কিন্তু এখানে চেয়ে বসে আছে, বাট আপনি খেয়াল করেন না। সেজন্য আমি মনে করি যে আপনারা টু দ্য পয়েন্টে পড়বেন এবং আপনার সাবজেক্টের সাথে মিলে যায়। সাবজেক্ট কোডটা আগে রেডি করবেন, সাবজেক্ট কোড আপনার কত, সেখানে ওই বিপিএসসির ওয়েবসাইটে আপনার সাবজেক্ট কোড পাবেন। সাবজেক্ট কোড দেখে
ওখানে সাবজেক্ট কোডটা মিলিয়ে তারপর দেখবেন ওই কোড কোথায় কত নম্বরে লেখা আছে, ওই কোড পেলেই মনে করবেন ওখানে আপনি আবেদন করতে পারবেন। সো সার্কুলারটি সবার আগে পড়তে হবে, এটা সবচেয়ে জরুরি। আর নাম্বার 2 যেটা এবার সার্কুলারের যে ম্যাজিকটা হলো যে সাধারণত লিখে দেয়া থাকে যে কোন মাসে পরীক্ষা হবে। এবারও লেখা আছে যে মে মাসে পরীক্ষা হবে, যেটা আমরা গতকালকে লাইভে আমি বলেছিলাম যে মে মাসের আগে প্রিলি পরীক্ষা সম্ভব না, এবং আশা করি মে মাসেই পরীক্ষা হবে, হয়তোবা শেষের দিকে পরীক্ষাটা হতে পারে, কারণ আমরা আশা করি যে 46 রিটেন ওই সময় হবে এবং 45-এর ভাইভাও তখন শুরু হবে, এতটুকু প্রত্যাশা। ইনশাল্লাহ সব কিছু স্মুথলি চললে। সো সেক্ষেত্রে যদি দেখা যায় যে মে মাসে পরীক্ষা হয়, তাহলে আপনার জন্য কিন্তু এটা হিউজ টাইম বলতে হিউজ বললাম এই কারণে, কারণ আপনি এ যাবৎকালও পড়েছেন, আপনি আবেদন করবেন 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ডিসেম্বরের, সেখানেও কিন্তু আপনি এখানে একটা মানে ডিসেম্বর পাচ্ছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 5 মান্থস আপনার কাছে হাতে। এবং যদি মে মাসে ফার্স্টে পরীক্ষা হয়, আপনার কাছে পুরো 150 দিন সময় আছে, এবং 150 দিনের মধ্যে আপনার আসলে একটা সুপার ডুপার প্রিপারেশন নিতে হবে। আমি খুবই কৃতজ্ঞতা বোধ করছি যে আলহামদুলিল্লাহ যে গতকালকে অনেককে আমাকে ইনবক্সে জানিয়েছেন যে ভাইয়া আমি আসলে পিডিতে কোয়ালিফাই করছি, প্রথমবার কোয়ালিফাই করতে পারি নাই, আপনার প্রতি কৃতজ্ঞতা, এবং সাধারণ জ্ঞান আমি অনেক নম্বর পেয়ে আমি এখানে টিকে গেছি। আসলে যখন ট্রেকার প্রশ্ন আসে তখন কিন্তু সাধারণ জ্ঞানটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর যখন আপনার ক্যাডার হওয়ার প্রশ্ন আসে তখন কিন্তু ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এদের নাম্বারটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আসলে প্রিলি কোয়ালিফাই করাটা তো খুব জরুরি। আমি নিজেও 35 এবং 37তম প্রিলিতে টিকেছি। 35তমতে খুব কোশ্চেন কঠিন হয়েছিল, আমি 89 পেয়েছিলাম, 80তে মনে হয় টিকে গেছিল 35 প্রিলিতে। 80 পাইলে তারা কিন্তু প্রিলি টিকেছে আউট অফ 200, আমি পেয়েছিলাম খুব সম্ভবত 89, আমার কাছে কেটে কুটে আসে। এবং খুব মজার বিষয়, ওই 35তম পরীক্ষা দিয়ে আমি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আর কিছু সাজেশন থাকবে। যারা ইউজ টু আমাকে, তারা আসলে আমাকে খুব ভালোভাবে রিসিভ করতে পারে বলে মনে করি। তো বেসিক্যালি হলো কি, যেটা হয়েছিল যে আমার বন্ধু আর আমি একই সাথে পরীক্ষা দিই, ওর লাস্টে রোল নম্বর ছিল 68, আমার ছিল 66, আমার 66 বা ওর 66, 68 এরকম লাস্টে, মানে কাকতালিকভাবে অনলাইনে মানে রোল নাম্বার পড়ে গেছিলো এবং পাশাপাশি সিট পড়েছিল। পরীক্ষা দিয়ে আসলে বন্ধুটা বলেছিল যে ওর 120 পাবে, কিন্তু আমি দেখলাম যে পরীক্ষা দিয়ে আমার কাছে মনে হচ্ছে 107 পাবো, কিন্তু আস্তে আস্তে দেখলাম 89। এবং ওখানে কিন্তু আমি জিকেতে 52 মার্কস পেয়েছিলাম, এবং 37তে ওখানেও আমি প্রায় 55 বা 52 এরকমের নাম্বার পেয়েছি। ওখানেও আমি 97.5 বা 99 পেয়ে টিকেছিলাম। তো এবং 37 সবচেয়ে কম টিকিয়েছিল প্রিলিতে যাবৎকালের ইতিহাসে, মাত্র 7,800 বা 7,100 এরকমের জন টিকিয়েছিল। তো যাই হোক, আমি এখানে আসি যে সার্কুলারটি খুব বারবার পড়তে হবে, আর এখানে কিছু নতুনত্ব কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা আপনারা ইতিমধ্যে শুনছেন, যে সেগুলো নিয়ে আমি একটু আসবো। যে এখানে আসলে ধরে ধরে সার্কুলারটা পড়লে আপনি আসলে আপনার পোস্ট কোন জায়গায় আবেদন করতে পারবেন সেটা সম্পর্কে জানবেন। আমার কাছে এই সার্কুলারটা বেশি ভালো লেগেছে যে নন ক্যাডারের পোস্ট মাত্র 200 সামথিং, 201 বা সামথিং, নন ক্যাডারে এখানে খুবই কম। এটা নন ক্যাডার মনে হয়, হ্যাঁ 200 সামথিং সম্ভবত, নন ক্যাডারে 201টা পোস্ট নন ক্যাডারে, এবং সেখানে 12তম গ্রেডে আছে মাত্র 6টা, আর প্রথম শ্রেণী আছে মনে হয় 47, আর বাকিটা 100 উপরে আছে, যেটা হলো আপনার 10ম গ্রেডে। এবং এখানে কিন্তু যাই হোক, খাদ্যে কিন্তু সার্কুলারে পোস্ট কিন্তু বেশি। আমার খাদ্য মন্ত্রণালয় আপনাদেরকে স্বাগত, ওখানে কিন্তু 10ম গ্রেডে আমি দেখলাম 44 জন নেবেন ফুড ইন্সপেক্টর হিসেবে। তো যাই হোক, আমার কাছে মানে সার্কুলারটা কি ভালো লাগছে, কি ভালো লাগে না সেটা একটু বলি সিনোপসিস দিয়ে, তারপর আমি যাই আসলে সতর্ক কোন জায়গায় থাকবেন। সতর্ক থাকার জন্য কিছু কথা আমি বলবো, আর আমি আবেদন নিয়ে কথা পরে বলবো, মানে চয়েস এবং আবেদন এটা নিয়ে 10 তারিখ থেকে, তো এটা এখন মনেও থাকবে না, আমি ওটা 9 তারিখ বা 10 তারিখের মাঝামাঝি একটা সময় আপনাদের চয়েস লিস্ট এবং চয়েসের কি বিষয় মানে ফিল আপ করার ক্ষেত্রে ফর্মের মধ্যে
কোন কোন সতর্কতা জরুরি যেটা চাকরির পাওয়ার ক্ষেত্রে বা ভেরিফিকেশনে সমস্যা হয় না, সেটা নিয়ে আমি আসলে 10 তারিখের পর ইনশাল্লাহ আমি আসবো। আজকে আমি আসলে প্ল্যানটা নিয়ে বলি, আমাদের কয়দিন আছে, কীভাবে পড়বো, সামনে আরও যারা পরীক্ষা দেবো, বিশেষ করে যাদের ভাইবা আছে এবং রিটেন আছে, তারাও আসলে কীভাবে পড়বো সেটা নিয়ে কথা বলবো। যে ফ্রেশ সে কীভাবে পড়বে, যে গতবার ফেল করেছে 46-এ 2বারও তার আসে নাই, সে কেমনে পড়বে, এই বিষয়গুলো নিয়ে আমি জাস্ট সংক্ষেপে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সো সাথেই থাকেন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে সার্কুলারের মধ্যে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হলো যে 32 বছর তারা বলছে সেটা রেখেছে। তারপরে হলো যে সার্কুলার পোস্ট বেশি, এই জন্য ভালো লাগছে, পোস্ট খুব বেশি এবং তারা ঝেড়ে কাশছে। মানে একটা জিনিস হলো যে আগে যেটা করতো প্রত্যেকবার লেখা থাকতো যে পিডি পরীক্ষা অমুক মাসে হবে, সে মাসে হইতো না, এবং এটা আসলে অবাস্তব কিছু তারিখ দিত এবং আমরা ডেট দেওয়ার সময় বুঝতে পারতাম যে আসলে ওই সময় হবে না। উনি খামাকে একটা ডেট দিচ্ছেন যেটা চেঞ্জ হবে। রিটেন রেজাল্টও তাই করতো, মানে পিডি রেজাল্টও রিটেনের পরীক্ষার সেটা করতো, উনি অবাস্তবিক একটা ডেট দিত। আমার কাছে মনে হয়েছে যেন এই ডেটটা খুব বাস্তবিক এবং এটা খুবই রেশনাল এবং এটা বাস্তবায়ন করা সম্ভব। আরেকটা বিষয় হলো যে ভালো লাগার বিষয়, আরেকটা বিষয় হলো যে তারা স্পেসিফিক কিছু বিষয় বলে দিছে যে কে কোন জায়গা থেকে আবেদন করতে পারে। যেমন থার্ড জেন্ডার যারা আছেন তারা নিয়োগ পাওয়ার ক্ষেত্রে তারা সিভিল সার্জনের ক্ষেত্রে একটা সত্যায়িত কপি নেবে। তারপরে ক্ষুদ্র নিরীগোষ্ঠী তাদের জন্য জেলা প্রশাসক সুপারিশ করবে, একটা সনদ দিবে। তারপরে প্রতিবন্ধী তাদের জন্য সমাজ অধিদপ্তর দিবে। প্রতিবন্ধী কথাটা লেখা থাকে, বাট থার্ড জেন্ডার এবং এটা আমার কাছে মনে হয়েছে একটু নতুন, অনেকটাই নতুন। এটা নিয়ে আসলে অনেক আলোচনা হইতো যে মানে থার্ড জেন্ডারটাকে সমাজ অধিদপ্তর দিবে নাকি সিভিল সার্জন দিবে। এক সমাজ অধিদপ্তরে কিন্তু একবার নিয়োগও হয়েছিল, আপনারা জানেন যে ওখানে নিয়োগ, হয়তো অনেকে জানেন না, এটা আরও 7-8 বছর আগের ঘটনা। 12 জন নিয়োগ দিয়েছিল, সেখানে 12 জন থার্ড জেন্ডার নিয়োগ দিবে। সেখানে থার্ড জেন্ডার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে 12 জন পুরুষ তারা নিজেরা মানে থার্ড জেন্ডার সেজে তারপর আবেদন করে চাকরি নিয়েছিল এবং এটা খুব চাঞ্চল্যকর একটা ঘটনা ছিল সেই সময়। 7-8 বছর বা 7-8 বছর হবে। তো যাই হোক, এটা একটা বিষয়। আর ওভারঅল খারাপ লাগার বিষয় অনেকগুলো আছে। আর একটা বিষয় হলো 4বার, এটা তারা এখনো কোনো জায়গায় তারা 4বার, কোন জায়গা থেকে কবে থেকে 4বার শুরু করবে সেটা কিন্তু কোনো জায়গায় বলে নাই। আরেকটা বিষয় হলো যে খারাপ লাগার পিছনে একটা কারণ আছে, কারণটা হলো যে এটা কয়েকটা বিশেষ ধরে হচ্ছে, শুধু 47 তা না, যে আগে এপিএড সার্টিফিকেট দিয়ে বা এপিএড দিয়ে পরীক্ষা দেওয়া যেত। আমাদের সময় যেটা ছিল যে 40% বা 60% সাবজেক্টের রেজাল্ট, অর্থাৎ 5টা সাবজেক্টের 3টা সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেলে ওই সময় আবেদন করতে পারতো। আর এখন হলো যে আবেদনের শেষ তারিখের আগে সব পরীক্ষা শেষ করতে হবে, এটা একটা বিষয়। প্রিলির মার্কশিট প্রিলির মানে কোশ্চেন দিবে না, রিটেনের কোশ্চেনও তারা কিন্তু সংরক্ষণ করবে। এই 2টা কোশ্চেন তারা পাবলিকলি এটা প্রচার করবে না বা পাবলিকলি এটা দিবে না। তো এই 2টা প্রশ্ন তারা সংরক্ষণ করবে, যেখানে আসলে হওয়া উচিত ছিল যে রেজাল্ট এর সাথে সাথে নম্বর প্রকাশ করবে, উত্তরপত্র প্রকাশ করার একটা দাবি ছিল তরুণদের। এবং তারা এরকমই সিদ্ধান্ত নিয়েছে যে উত্তরপত্র তো দূরের কথা, উত্তরপত্র তো জানা যাবেই না, একই সাথে হলো কোনোভাবে তারা এটাও মেনশন করে দিয়েছে যে তারা প্রশ্নই দিবে না, উত্তরপত্র তো দূরের কথা। তো এই কয়েকটা বিষয় খারাপ লেগেছে। আরেকটা বিষয় যে আমি কয়েকটা বিষয় ফলো করতে বলবো এবং এখানে একটু নজর দিতে পারেন, টাচ করে দিচ্ছি, তারপরে আমি আমার প্ল্যানে চলে যাই যে আসলে কিভাবে এখন পড়া উচিত বা কিভাবে আগাবো সেটাই আমি যাব। কারণ 5 মাস সময় আছে, এটা আমরা বুঝে নিচ্ছি। একটা বিষয় এখানে বলা হয়েছে যে এখানে পদ সংখ্যা তারা সংরক্ষণ করবে এবং কতজনকে টিকাবে না টিকাবে এটা সম্পূর্ণ তাদের কাছে সংরক্ষিত থাকবে। একটু আগে যেটা বলছিলাম যে এপিআর সার্টিফিকেট যাদের পরীক্ষা দিবেন তাদের 31/12/2024 মধ্যে সব পরীক্ষা শেষ করতে হবে। সব, বিশেষ করে অনার্স বা মাস্টার যেটা দরকার হবে। যদি আপনি ডিগ্রি করেন, 3 বছরের ডিগ্রি করলে আপনাকে মাস্টার ডিগ্রির পরীক্ষা শেষ করতে হবে। আপনি যদি 4 বছর ব্যাপী অনার্স পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে ওটা আবেদন করতে পারবেন। একটা বিষয় এখানে অনেক জায়গায় লেখা আছে যে স্নাতক বা স্নাতকোত্তর। মনে রাখবেন, আপনি যদি 4 বছরের কোনো কোর্স কমপ্লিট করে থাকেন আপনার জন্য মাস্টার্স নট নিডেড।
মাস্টার্স আপনার জন্য দরকার না। সো আপনি 4 বছর অনার্স করছেন, তাহলে আপনার মাস্টার্স করার কোনো দরকার নেই। মাস্টার্স, ওখানে মাস্টার্স চাইছে লেখা থাকবে, কিন্তু আসলে ওটা মাস্টার্স চাইছিল 3 বছর ডিগ্রি, যার তার জন্য স্নাতকোত্তর। এই জন্য কনফিউজড হবেন না। আপনি অনার্স পাস করা মানে মাস্টার্সের যে কোনো এসে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে 31 সব এক্সাম শেষ করতে হবে। এটা আপনি যখন মাস্টার্স লাগবে, মাস্টার্সের ক্ষেত্রে অর্থাৎ 3 বছর মেয়াদি, আর 4 বছর মেয়াদি হলে 4 বছরের মধ্যে এটা শেষ করতে হবে। এখানে একটা বিষয়, সেটা হলো আপনার মনে রাখতে হবে যে আবেদন সময়, আবেদন হলো 10/12/2024 থেকে 31/12/2024 পর্যন্ত 11টা 59 পর্যন্ত, এই পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর এটা শুরু হবে সকাল 10টায়, 10 AM, সকাল 10টায় শুরু হবে, ওটা হলো 11টা 59। আর আপনি টাকা জমা দিতে পারবেন হলো 3 তারিখ, অর্থাৎ 3/1/2025 তারিখ পর্যন্ত, এবং এটাও 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 72 ঘন্টা। আবেদন করার পর 72 ঘন্টা সময় পাবেন মানে টাকা জমা দেওয়ার জন্য। 72 ঘন্টা পার হয়ে গেলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আরেকটা বিষয় হলো, এখানে 21 বছর না হলে পরীক্ষা দিতে পারবেন না। কিছু আপনার আছে 21 বছর যদি না হয়, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড। আপনি যদি সব পরীক্ষা শেষ না হয়, আপনি ডিসকোয়ালিফাইড। আপনার যদি কোনো নারী হয়ে থাকেন, আপনার 43.54 কেজি ওজন থাকতে হবে। এটা যদি ওয়েট না থাকে, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড। আপনি যদি, এটা উইমেনের ক্ষেত্রে, এবং মেনের ক্ষেত্রে যেটা, আপনার যদি 49.99 কেজি ওজন না হয়, তাহলে ইউ আর ডিসকোয়ালিফাইড। এই দুইটা ক্ষেত্রে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে ডিসকোয়ালিফাইডের ক্ষেত্রে এটা। আরেকটা ডিসকোয়ালিফাইডের বিষয় আছে, সেটা হলো যদি 32 বছর পর্যন্ত আপনার থাকতে হবে, এবং 1/11/2024 পর্যন্ত আপনার 32 ইয়ার্স অফ এজ থাকতে হবে। যদি আপনার মনে রাখতে হবে যে এখানে আসলে 1 নভেম্বর এখানে ক্লিয়ার করে নাই। 1 নভেম্বর পর্যন্ত 21 থেকে 32 বছর হতে হবে। অবশ্যই যার জন্ম তারিখ 1 নভেম্বর সে কিন্তু পারবে না, যার 2 নভেম্বর জন্ম তারিখ শেষ হবে সে পারবে। যদি কারো 1 নভেম্বর তার বয়স শেষ হয়ে যায়, তাহলে তার পারার কথা না। এখানে স্পষ্ট করে লেখা উচিত ছিল যে 2 নভেম্বর, কারণ আপনার 1 নভেম্বর হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। হ্যাঁ, 2 তারিখ পর্যন্ত, এটা এখানে লেখে নাই, কিন্তু আসলে এটাই বাস্তবতা। আর একটা বিষয়, সেটা হলো যে যদি কেউ বিদেশি নাগরিককে বিয়ে করেন, বিদেশি নাগরিককে বিয়ে করার বা কমিটেড থাকা, এই বিদেশি নাগরিককে বিয়ে করলে আপনাকে অনুমতি ছাড়া আপনাকে কিন্তু এই চাকরিতে পরীক্ষা দিতে দিবেন না। এটা একটা অযোগ্যতা, আপনার অযোগ্যতার মধ্যে একটা অযোগ্যতা আছে। আর মনে রাখবেন, অনেকেই যেটা করে থাকেন যে টেস্ট একটা পরীক্ষা দিয়ে দেখি, যাও পিলি টিকলাম, রিটেন দিলাম না, কিন্তু এটা কখনোই করবেন না। যদি আপনি আবেদন করে থাকেন, আপনার যোগ্যতা হয়নি, বয়স হয়নি, আপনি মিথ্যা ইনফরমেশন দিয়ে করছেন, আপনার কিন্তু আজীবনের জন্য বহিষ্কার করবে। এবং এখানে অনেক নজির আছে যে আজীবনের জন্য বহিষ্কার। সো নিজেকে পণ্ডিতি ভেবে কখনো টেস্ট করতে যাবেন না, তাহলে ইউ উইল বি গেট কট। এমন কি হতে পারে যে আমাদের সময় হয়েছে 33তম বিশেষ একজনকে নিয়োগ দিয়েছিল, তিনি পরে দেখা গেছে যে তিনি এপিআর সার্টিফিকেট একটু ঝামেলা করেছিল, তার কিন্তু নিয়োগ হওয়ার পরেও বাতিল করেছে। সো বিপিএসসি কিন্তু এই ক্ষেত্রে খুব ভয়াবহ, এবং তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল। এরপর হলো যে একাধিক ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন আবেদনের সময়, যদি আপনি ফি জমা না দেন। ফি জমা না দেওয়ার আগ পর্যন্ত আপনি বারবার চেঞ্জ করতে পারবেন, এবং এটা বারবার আপনি ঠিক করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো অনেকেরই এনআইডিতে ভুল, এটা একটা কমন সমস্যা। এটা কিন্তু কোনো তেমন সমস্যা না। আপনার একটা বিষয়, এনআইডির ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় মিস্টেক হয়। আমরা মনে করি যে আমি এনআইডি যেখান থেকে করছি এটাই মনে হয় স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার সাথে এনআইডির কোনো সম্পর্ক নাই। স্থায়ী ঠিকানার সাথে এনআইডির সম্পর্ক নাই। এনআইডি মানে হলো যে আপনি ওই জায়গার ভোটার, বা ওই জায়গার কোনো কালের বাসিন্দা। হয়তো আপনি স্থায়ী ছিলেন বা অস্থায়ী ছিলেন। আপনার স্থায়ী বাসিন্দা হলো আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার যে ইউটিলিটি বিল, এগুলো হলো আপনার স্থায়ী ঠিকানার প্রেক্ষাপট। এনআইডির সাথে আপনার সম্পর্ক হয় না। আপনি ধরেন এনআইডি করছেন, ধরেন আপনি কুড়িগ্রাম থেকে, কিন্তু আপনি এখন বসবাস করেন ঢাকায়, আপনার স্থায়ী বসবাস করেন, এখানে আপনার জমি জমা আছে। স্থায়ী বসবাস দেখাতে হলে সেখানে আপনার প্রপার্টি লাগবে, অ্যাসেট লাগবে।
এবং সেইটা যদি দেখাতে পারেন তাহলে আপনি ঢাকায় স্থায়ী ঠিকানা পূরণ করতে পারবেন। নাম্বার 1 এটা। নাম্বার 2 হলো এনআইডিতে ভুল। অনেকে যেটা করেন যে আপনার এনআইডিতে আছে ধরেন আপনার মায়ের নাম সালেহা বেগম, SALEHA সালেহা বেগম, কিন্তু আপনি দেখেন যে তার এনআইডিতে লেখা SALEHA। আপনি মনে রাখবেন আপনার বাবার বা আপনার মায়ের এনআইডি কার্ডে কি আছে, তার কি ঠিকানা আছে, তার স্থায়ী ঠিকানা কি আছে, তার বয়স কি আছে, ডাজেন্ট ম্যাটার মাচ। ওটার সাথে কোনো আপনার সম্পর্ক নাই। আপনার SSCর সনদ, এনআইডির নাম্বার এবং SSC সনদের সাথে সবগুলো যদি ঠিক থাকে, ইউ আর ওকে। আপনার সাথে কখনো মিলাতে যাবেন না যে আপনার নিজের বাবার নাম ধরেন মোহাম্মদ কামাল উদ্দিন, কিন্তু বাবার আইডির মধ্যে লেখা কামাল উদ্দিন, সেখানে এটা আপনার কোনো দেখার বিষয় না। কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় মোহাম্মদ কামাল উদ্দিন আছে কিনা, আপনার SSC সনদ, তারপরে এনআইডি কার্ড, অনার্স মাস্টার্স, এই ক্ষেত্রে সব জায়গায় আপনার মোহাম্মদ কামাল উদ্দিন থাকতে হবে। সো এই আমি কি বোঝাতে পারছি কিনা, এটা কিন্তু বোঝার একটা বিষয়। আবার বলতেছি যে আপনার এনআইডি ভুল, আপনার বাবা মায়ের এনআইডিতে কি আছে সেটা আপনার সাথে সম্পর্ক নাই। আপনার এনআইডিতে সব জায়গায় সমান বা সেম থাকতে হবে, তাহলে আপনার জন্য এটা কোনো সমস্যা না। আর স্থায়ী ঠিকানার সাথে এনআইডি কার্ডের কোনো সম্পর্ক নাই। যারা পরীক্ষা কোনো জায়গায় জব করেন, এটা একটা ফ্যাক্ট যে যদি জব করেন আপনি আসলে এনওসি নিয়ে আবেদন করবেন কিনা। অনেক সময় এনওসি নিয়ে আবেদন করতে, অনেক সময় এনওসি দেয় না। তবে আপনি মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি চাকুরি করেন, যেটা হলো এমন কিছু অটোনমাস প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে ওই প্রতিষ্ঠান তার নিজের আয় দিয়ে চলে, সেক্ষেত্রে ওটা আপনার এনওসি নিয়ে আবেদন করা জরুরি। নয়তো কিন্তু আপনাকে একটা ব্যাপক একটা আপনাকে পেনাল্টি দিতে হবে। যেমন আমারই এক ভাই আছেন যে তিনি মুকুল ভাই, তার সাথে কয়েকদিন আগেও কথা বলছে, আমার একটা ছোট ভাইয়ের বোর চাকরি হয়েছে ক্যাডেট কলেজে, তিনিও ক্যাডেট কলেজে শিক্ষক ছিলেন। উনি 36তম BCS সরকারি স্কুলে চলে গেছেন, আর তিনি ক্যাডেট কলেজে চাকরি করতেন। তিনি কিন্তু 3.5 লাখ পেনাল্টি দিয়ে তারপরে তিনি ওখান থেকে চলে গেছেন। পেনাল্টি দিয়ে তারপরে কিন্তু BCS এর মাধ্যমে নন ক্যাডারের নিয়োগ, সেখানে তিনি যেতে টাকা দিয়ে 3.5 লাখ টাকা দিয়ে যেতে হচ্ছে। সো যেই প্রতিষ্ঠানগুলো অটোনোমাস, দেখবেন যে ওরা নিজের আয় থেকে নিজে চলে, তখন ও কিন্তু কিছু লায়াবিলিটি থাকে, ও আপনাকে কিন্তু না জানাই গেলে আপনাকে কিন্তু পেনাল্টি দিবে। সো এখানে এটা খেয়াল করবেন। আর কিছু জব আছে যেগুলো আসলে আপনার উল্লেখ না করলেও চলে, যে আপনি আসলে রেজাল্টের পর, গেজেট হওয়ার পরে আপনাদের লিভ নিতে পারবেন। তবে এক্ষেত্রে এমন কোনো সমস্যা আমি চোখে পড়ে নাই যে তিনি এনওসি না নেওয়ার কারণে চাকরি থেকে বাদ পড়েছেন। তবে একটা জিনিস হলো, আপনি যদি চাকরি কথাটা উল্লেখ করেন, এটা আপনার ভাইবা বোর্ডের জন্য খুবই সেফ একটা গ্রাউন্ড। কারণ কি সেফ গ্রাউন্ড দুইটা ক্ষেত্রে, একটা হলো যখন আপনি জব করেন এটা যখন উল্লেখ করবেন, তখন আপনার জন্য সেফ গ্রাউন্ড হলো আপনাকে মনে করবেন ফার্স্ট অফ অল যে ইউ আর এলিজিবল পারসন, যে আপনি বখাটে না, আপনি শুধুই টাইম ওয়েস্ট করেন না। কারণ আপনি কিন্তু ভাইবা দিবেন 3 বছর পর বা 2 বছর পরে ভাইবা দিবেন, তখন কিন্তু আপনাকে জাজ করবে যে না, হ্যাঁ এই আসলে কিছু একটা করে, এ হয়তো কন্ট্রিবিউট করে, দেশের জিডিপিতে তার অবদান আছে, তার ফ্যামিলিতে অবদান আছে, তাকে এলিজিবল পার্সন হিসেবে মনে করে। নয়তো মনে করে তুমি কি করো, এতদিন কি করো, তুমি 3 বছর বসে আছো, টিউশনি করে চলে, এটা কোন কথা, কেমনে চলে এটা, তখন এটা কিন্তু বোর্ডে বলে। হ্যাঁ, তো আমাকে এমন হয়েছে যে আমি 35 বছর স্যার আমি আসলে কোচিংয়ে পড়াচ্ছি। এখন বলছে কোন কোচিংয়ে পড়াবো, কোচিংয়ের নাম জিজ্ঞেস করছে আমাকে। তো বেসিক্যালি এটা কিন্তু আসলে ভালো না যে চাকরি করার করে উল্লেখ করাটা জরুরি, নাম্বার 1। নাম্বার 2 হলো ভাইবা বোর্ডের আপনার খুবই একটা ভালো একটা গ্রাউন্ড থাকে, যে আপনি আসলে যেই সেক্টরে চাকরি করে আসছেন ওই সেক্টর সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, ওই ডিপার্টমেন্ট সব প্রাইমারি এডুকেশন পড়ছেন, ওখানে আপনার কি কারিকুলাম জিজ্ঞেস করে, ওটার প্রিপারেশন নেওয়াটা ইজিয়েস্ট হয়। সো এই দুইটা ক্ষেত্রে আমি মনে করি যারা চাকরি করেন উল্লেখ করতে পারেন, বিশেষ করে মার্ক করবে। তখন একটা এনওসি নিতে হবে ভাইবা দিয়ে আসার সময়, এবং এইটাও কিন্তু একটা এনওসি লাগবে। আপনি চাকরি করলে চাকরির ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া কিন্তু আপনি ছুরি নিতে পারবেন না, বা ওই দিন আপনি একটা ভাইবা বোর্ডে যেতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টের এনওসি আপনাকে দেখাতে হবে। সো এনওসি নেওয়াটা আমার মনে হয় যে খুব ভালো, যদি সম্ভব হয় এনওসি নিলে আপনার জন্যই ভালো হবে। এরপরে যেটা আপনার একটা সমস্যা আছে যে প্রিলিমিনারি টেস্টের যে আপনি কি করবেন, ল্যাঙ্গুয়েজটা কি হবে আপনার, আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিবেন, এটা একটা সমস্যা। মনে রাখবেন প্রিলিমিনারিতে যদি আপনি বাংলায় পরীক্ষা দিতে চান বাংলায় টিক দিবেন, যদি ইংরেজিতে পরীক্ষা দিতে চান প্রিলিমিনারি তাহলে ইংলিশে টিক দিবেন। অনেকে আছেন যে ভুলে মনে করেন যে আমি ইংলিশে দেবো
রিটেনে আপনি ইংলিশ দিবেন, কিন্তু রিটেনে ইংলিশে দিলে সেটা আপনার প্রিলির এই অ্যাডমিট কার্ডে বা বিপিএসসি ফর্ম অনে আপনার এটাকে মার্ক করতে হবে না। আপনি যদি রিটেনে ইংলিশে লেখেন সেটার জন্য কোনো ফ্যাক্ট না, শুধু প্রিলিমিনারি পরীক্ষা যদি আপনি ইংলিশে দিতে চান তাহলে আপনি ওখানে বলবেন যে আমি ইংলিশে দিতে চাই। এবং আপনি হতে পারেন ইংলিশ মিডিয়াম থেকে বা ইংলিশ ভার্সন থেকে আসছেন, বা আপনি বিদেশে পড়াশোনা করছেন, এই জন্য আপনাকে মনে করতে পারেন যে আমি ইংলিশে প্রিলি দেব। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইংলিশ ফিল আপ করতে হবে এবং আপনার সিটটা আলাদা পড়বে। যাদের ইংলিশে পরীক্ষা দেয় তাদের সিট আলাদা পড়ে। আর আপনি যদি এটা মনে করেন যে আমি রিটেনে ইংলিশে লিখবো, জন্য আমি প্রিলিতেও ইংলিশে আমি টাচ করলাম, প্রিলিতেই ফেল করবেন ভাই, খবরদার এইটা করতে চান না। আর রিটেনে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। এখানে জাস্ট বলাই আছে যে আপনি এখানে জাস্ট বলা আছে এরকম বাংলা ইংরেজি অন্যান্য ভাষা সম্পর্কিত বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতেই লিখতে হবে। আপনি যেই ভাষা শুরু করুন সেই ভাষায় লিখতে হবে। আপনি একটা সাবজেক্ট ধরেন আপনি ধরেন আপনি বাংলাদেশ বিষয়গুলি প্রশ্নটা মানে উত্তরটা ইংলিশে করেছেন, আপনি ইন্টারন্যাশনালটা বাংলায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বিজ্ঞান ইংলিশে করছেন, ম্যাথ আপনি বাংলায় করতে পারবেন। কিন্তু এটা হইতে পারবে না যে ইংলিশের মধ্যে আপনি বাংলার মধ্যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আপনি 50% ইংলিশে লিখছেন, 50% বাংলা লিখছেন, এইটা হতে পারবেন। তাহলে এই খাতাটা ডিসকোয়ালিফাইড হবে, এই খাতাটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা প্রশ্ন একই ভাষায় লিখতে হবে। আপনি যদি একটা সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন রিটেনের ক্ষেত্রে, কিন্তু আপনার ওটা কোনো সমস্যা নেই, কিন্তু একাধিক ইয়াটা লিখতে পারবেন না। ক্লিয়ার? এই হলো বিষয়। আর আপনাদের কিন্তু যে কোনো কারেকশনের জন্য তারা কিন্তু একটা ঠিকানা দিয়েছে যে পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার বাংলাদেশ সরকারি কর্মকমিশন, আগারগাঁও এবং নগর, ঢাকা 1207। আপনাকে ডাকে পাঠাতে বলছে, চিঠিপত্র কমিশনের ঠিকানায় পাঠাতে বলছে, সরাসরি দিতে নিষেধ করছে যদি কোনো কারেকশন করতে চান। এই হলো বিষয়, মেজর বিষয়। আর আমি আবেদনের ক্ষেত্রে কিভাবে সিগনেচার দিবেন বা কোন কোন সাবজেক্টগুলো দিবেন, আপনি রেফারেন্স কার কার নাম দিবেন বা আপনাকে ওগুলোর বিষয়টা আমি আসলে 10 তারিখের পরে কোনো একদিন বলবো। আপনার কাছে এখন যে সময় আছে সে সময়টা হলো 150 দিন সময় আছে। এই 150 দিনকে কিভাবে কাজে লাগানো যায়, মিনিমাম 150 ডেজ। আমরা যদি মে মাসের 1 তারিখও পরীক্ষা হয় সেক্ষেত্রেও 150 দিন সময় থাকে। এইটা হলো একটা বিষয়। এখন একটা বিষয় যেটা পরিলক্ষিত হয়, যে বিষয়টা পরিলক্ষিত হয়ে থাকে আমি একটু দেখি। আপনাদের জন্য একটা বিগ অফার আছে আমার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল সুশাসন 70 নম্বরের আমি প্রিলিমিনারি কোর্স করাই। এবছর যারা 47-এর আগের ব্যাচে আছে তাদের ফি ছিল 2200 টাকা। আপনাদের জন্য আগামী রবিবার আপনাদের ক্লাসটা হবে 8:30টায়, অর্থাৎ 8:29 পর্যন্ত, 1/12/2024 এই পর্যন্ত 1900 টাকা প্রিলিমিনারি কোর্স পুরোটা। আমাদের এই ব্যাচটা মাত্র 3টা ক্লাস হয়েছে, প্রাচীন যুগের 2টা ক্লাস আর হলো মধ্যযুগের একটা ক্লাস, আর এক্সাম ব্যাখ্যার একটা ক্লাস হয়েছে। আর রেকর্ড ম্যাপের 6টা বা 5টা ক্লাস এখানে গ্রুপে দেওয়া আছে। রেকর্ড ক্লাস, ম্যাপের ক্লাসের রেকর্ডই আমি দিয়েছিলাম, এটা 47 ওল্ড ব্যাচও এই ব্যাচও। আর এক্সাম ব্যাখ্যা যে ক্লাসটা হয় ম্যাপের, ওটা আমরা লাইভ নিয়ে থাকি। সো গ্রুপটা আজীবন থাকবে এবং এই গ্রুপটা আমার 41তম প্রিলিমিনারি গ্রুপটা এখনো আছে। এখনো নক দেয়, ভাই আমার ওই গ্রুপে আবার অ্যাড করেন, আমার আইডিটা ডিসেবল হয়ে গেছে, আমি আবার অ্যাড করে দিই। সো বেসিক্যালি যেটা হলো যে আপনার এখানে 70 নম্বরের প্রিপারেশন, এখানে কমপক্ষে 5 মাসে আমরা অলমোস্ট যেটা হলো যে মিনিমাম আমরা আশা করি যে 100 ক্লাস নিতে পারবো, কারণ এক্সামের ব্যাখ্যার ক্লাস হয় এবং রেগুলার ক্লাস তো আছেই। এর পাশাপাশি হলো রিসেন্ট ক্লাস হয় এবং ক্লাসগুলো রেকর্ড থাকে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। আপনি যদি 49তম পরীক্ষা দেন তাও আপনি ক্লাসটা ফলো করতে পারবেন। এবং এখন অনেক পরিবর্তিত পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ হবে। ও আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সার্কুলারের মধ্যে একটা গুড সাইড হলো যে কোনো সিলেবাস পরিবর্তন হয়নি। সিলেবাস যেটা দেখলাম সিলেবাসটা সেটাই আছে এবং প্রত্যেকবারই বলা যে ওয়েবসাইটে নতুন সিলেবাস দেওয়া হবে, আসলে সিলেবাস আগেরটাই দেওয়া হয়। প্রশ্ন মান বন্টনে কোনো সমস্যা নেই এবং সিলেবাসেও কোনো সমস্যা নেই, সিলেবাস ঠিক আছে। এটাও আমার একটা সার্কুলারে মানে আমার কাছে ভালো লাগছে। তো বেসিক্যালি আপনারা মাত্র 1900 টাকায় 077068680 এই নম্বরে এই টাকাটা পাঠায় আপনি এফবি আইডি নাম লিখে এবং 47 প্রিলিমিনারি লিখে SMS করলেই হবে। আমি আপনাকে লিঙ্ক দেবো, লিঙ্কে আপনি ঢুকে অ্যাড রিকোয়েস্ট পাঠালে আমি ক্রস চেক করে অ্যাড করে নেবো, অথবা টাকা পাঠায় আপনি এমনি নাইম হোসেন আইডি 3 বক্সে নক দিলেন, তাহলে অ্যাড হয়ে যাবেন। এই হলো বিষয়। এই অফারটা থাকবে হলো রবিবার। আর রিটেন যেটা 46তম তাদের তো 1850 টাকার একটা মেগা অফার,
যেটা হলো যে এই রবিবার রাত 10:29 পর্যন্ত, রবিবার দিন 1850 টাকা, যেটা হলো রিটেনের। আর প্রিলিমিনারি কোর্স হলো 1900 টাকা। পিডিতে প্রচুর কষ্ট ভাই, রিটেনে কষ্ট কম, রিটেনে খুব অ্যানালাইসিস, আর প্রিলিমিনারিতে কোশ্চেন করো, অবজেক্টিভ এসে একেবারে পিওরটাই পড়ো। অবজেক্টিভ মানে এইটাই পড়াতে হবে, এটাই উত্তর। আর সাবজেক্টিভ বিষয়গুলো হলো রিটেন, যেটাকে মডিফাই করা যায়, যুক্তিগুলো উপস্থাপন করা যায়, এটা যুক্তি হবে, এটা যুক্তি হবে, ওটা খুব ইজি। মানে রিটেন আমার জন্য একটু ফ্লেক্সিবল, কিন্তু প্রিলিমিনারি আমার জন্য খুবই কষ্টের বিষয়। তো যা হোক, আমি এখন আসি আপনাদের আসলে অন 50 days। এখানে একটা ফ্যাক্ট, একটা বিষয় হলো আমাদের সমস্যা কি জানি, আমরা হলো কি পড়বো জানি না, এর একটা সমস্যা, কি পড়বো জানি না। আর যা জানি মানে কি পড়বো জানি না, এটা একটা ফ্যাক্ট। আর যা পড়ি তা মনে থাকে না, যা পড়ি তা মনে থাকে না, তার একটা প্রবলেম। মানে 1 নম্বর প্রবলেম এটা, 2 নম্বর এটা, 3 নম্বর হলো আর যা মনে থাকে তা পরীক্ষায় আসে না। এই একটা বিষয়, মনে থাকে তা পরীক্ষায় আসে না, মনে হয় এটা যে পরীক্ষায় আসে না। আরেকটা বিষয় হয় কি, আবার যা পরীক্ষা আসে তা পরীক্ষার সময় হয় না, এবং পরীক্ষায় হয় না। মানে এরকমের একটা প্রবলেম হয় আপনার প্রিপারেশনের ক্ষেত্রে। প্রথম দিকে তা মনে হবে, কিন্তু বেসিক্যালি আপনি কিন্তু নিজেকে কখন এটা ভাববেন না যে আমি প্রথমবার দিব বলে আমি এখানে হয়ে যাবে, আমি দ্বিতীয়বার দিচ্ছি বলে আমি বস, আমি সবসময় পিডি টিকে বলে এবারও টিকবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। আপনি দেখেন সাজেশন, একটা শর্ট সাজেশন একেবারে, যিনি 46তম 45তম প্রিলিমিনারি টিকছেন, আপনি রিটেন নিয়ে প্রিলি নিয়ে চিন্তা করেন না, রিটেন পড়েন। প্রিলিমিনারি পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আপনি পিলিতে বসে যান। এখন আপনার পিলি নিয়ে কোনো কোনো চাপ নেওয়ার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট 46 45-এ যদি আপনি পিলি টিকে থাকেন বা 46-এ টিকে থাকেন, আপনি রিটেন নিয়ে আগান, আপনি 1 মাস 1.5 মাস পড়লে এটা হয়ে যাবে। মানে 15 দিন বা 2 সপ্তাহ পড়লে হয়ে যাবে। আর আপনি এটাই মনে করেন যে আমার এই রিটেনটাই হয়তো বা লাস্ট, আপনি রিটেনটাই বেসিক্যালি সিরিয়াস হয়ে যান। এই রিটেন কিন্তু আপনি কমপক্ষে 150 দিনই পাবেন 46তম যদি দেন। গেল এটা, আপনি ভাইবা দিচ্ছেন, আপনি মনে রাখবেন যে আপনার প্রিলিমিনারি, আপনি রিটেন দিচ্ছেন না ভাইবা দিচ্ছেন, 44 ভাইবা দিচ্ছেন, আপনি মনে রাখবেন প্রিলিমিনারি যেটা আছে এটা আপনি আবার 1 মাস পড়লে বা পরীক্ষার আগে 15 দিন পড়লে আপনার হবে ইনশাল্লাহ। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বা আপনি যদি কোনো টাচে থাকেন তাহলে আরও ভালো, তাহলে আপনি খুবই ভালো পরীক্ষা দিয়ে শুরু থেকে আপনি রিটেন করতে পারলেন। একটা বিষয় হলো, যিনি 46তম ফেল করেছেন, 2টা রেজাল্ট দিয়েছে, 2টা রেজাল্টই আসে নাই, 45তম প্রিলিমিনারি ফেল করেছেন, 44 ফেল করেছেন, অথবা আপনি যে কটা পরীক্ষা দেন 1 2 3 প্রত্যেকটা ফেল করেছেন, অনেক ভালো পড়ছেন কিন্তু হয়নি, কারেন্ট নিজে চলে গেছে, অল্পের জন্য হয়নি। আপনি জাস্ট এখন বসে যাবেন 3টা প্রশ্ন নিয়ে, যে কটা পিডি ফেল করেছেন ওখান থেকে আপনি দেখবেন সবচেয়ে ভুল করছেন কোন সাবজেক্টে, কোন সাবজেক্টটা খারাপ হয়েছে, কোনটা আপনার পারা উচিত ছিল পারেন নাই, কোনটা ভুল দেখেছেন, আপনি কিন্তু প্রশ্ন দেখলে মনে থাকবে, মানে মনে পড়বে। সো সেগুলোকে মার্ক করেন যে আমার এখানে গ্যাপ আছে, ওই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করেন আগে। ক্লিয়ার? যারা নতুন তাদের জন্য আমার এই কথাটা, তাদের জন্য এটা একেবারে নতুন আছেন যে আপনি 47 দিবেন, তাদের জন্য কথা যে কি পড়বো জানি না। আপনি আসলে জানেন এখানে 2টা জিনিস পড়তে হয়। নাম্বার 1 হলো বিগত পড়তে হয় সবার আগে বিগত প্রশ্ন, যদি ব্যাখ্যা সহ পড়তে পারেন ভালো, অন্তপক্ষে প্রশ্নটা আপনার, বিগত প্রশ্নটা আপনার সঠিক উত্তর দেখে পড়তে হবে, এবং এটা একেবারে 10ম বিসিএস থেকে একেবারে 46তম পর্যন্ত পড়তে হবে। আপনি দেখবেন বেসিক ভিউ যেটা আমাদের যে 47তম এডিশন যেটা, সেখানে আমরা কিন্তু 10ম থেকে একেবারে সব প্রশ্ন এখানে প্রত্যেকটা সাবজেক্টে শেষে অ্যাড করেছি। কেন করেছি? আগে কিন্তু করতাম 35 থেকে 46 বা 45, আগের বড় ছিল 45 পর্যন্ত 46তম এডিশনে। তো এবার একেবারে শুরু থেকে 10ম থেকে দেয়া কেন? কারণ এখানে কারণটা হলো যে 10ম থেকে অনেকগুলো বিসিএস যেগুলো আসলে প্রেক্ষাপট ভিন্ন ছিল, গভর্নমেন্ট ভিন্ন ছিল, সেই গভর্নমেন্টে কি প্রশ্ন আসে সেটা কিন্তু আপনি একটু ধরতে পারেন, চেষ্টা করতে পারবেন। সো গত 15 বছরে যেভাবে পরীক্ষা হয়েছে এখন একটু চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জটা কেমন হয় সেই বিষয়টা বোঝার জন্যই আসলে 10ম থেকে প্রশ্নগুলো পড়তে হবে। নাম্বার 2 হলো সিলেবাস দেখা, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেখেন, এই 2টা কাজ সবার আগে দেখেন, তারপর দেখবেন আপনি অটোমেটিক নিজের কাছ থেকে একটা বস হয়ে যাবে। এরপর হলো যে যা পড়ি তা মনে থাকে না, এটা একটা কমন সমস্যা। যখন এই সমস্যাটা থাকবে, এই সমস্যাটা থাকলে মনে করবেন যে আপনার আসলে এই সমস্যা থাকলে আপনার মনে হবে যে আপনি আসলে রাইট ট্র্যাকেই আছেন। আসলে বেসিক্যালি এখানে পড়লে মনে থাকবে এটা স্বাভাবিক, সামনে যাচ্ছেন পিছনে গেলেই মনে হয় যে আমি পারি না, পাশেরটা বেশি পারে মেজাজটা খারাপ হয়ে যায়,
এটা সবারই, এটা হিউম্যান মানে একটা সহজাত প্রবৃত্তি। তো এখানে কিন্তু আপনার কোনো কখনোই মানে এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। আর একটা বিষয় হলো যা মনে থাকে তা পরীক্ষায় আসে না। হ্যাঁ, এটা একটা বিষয় আসলে অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু আমরা আসলে ধরতে পারি না। কারণ কি আমরা আসলে মানে অনেক সময় হয় কি যখন দেখবেন গিট্টু লাগে, যেটা আমি সহজে বলি, আপনাদের প্রশ্নের মধ্যে গিট্টু লাগে যে হ্যাঁ বি হবে, আমি সি দাগিয়েছি, আসলে বেসিক্যালি আপনি রাইট ট্র্যাকে আছেন। কারণ আপনি যেটা দাগিয়েছেন এটা অন্য কোনো প্রশ্নের উত্তর, আপনার কাছে প্রশ্নটা মনে নেই কিন্তু উত্তরটা মনে আছে। ঠিক আছে, প্রশ্নটা মনে নেই কিন্তু উত্তরটা মনে আছে। আপনি মনে করছেন যেটা আপনি পড়ছেন ওইটাই মনে পরীক্ষা আসছে, আসলে ওটা আসে না। কিন্তু আপনার এই কারণে আপনার কনফিউশন হয়। আপনি যত বেশি এখানে পরীক্ষা দিবেন, যত বেশি আপনি এখানে প্র্যাকটিস করবেন, তত বেশি এখান থেকে আপনি ওভারকাম করবেন। এবং এই জন্য যেটা হয় মানে জব সলিউশন পড়াটা খুব জরুরি। এবং প্রতিটা ক্যান্ডিডেটের বিগতর পাশাপাশি, বিগত বলতে আমি বিসিএস প্রশ্ন বুঝিয়েছি, আর জব সলিউশন বলতে যে সমসাময়িক যে পরীক্ষাগুলো হয় সেটার বিগত প্রশ্ন, এই জন্য জব সলিউশন ফলো করাটা খুব জরুরি। এটা হলে আপনার মধ্যে গিট্টুগুলো খুলে যাবে। এবং এই গিট্টুগুলো খোলার জন্য যেটা দরকার, এটা ট্রুলি স্পিকিং এটা বলতে পারেন ভাই ধান্দাবাজি করে, এটা ধান্দার বিষয় না। এটা হলো আপনার এখন ভাই একটা সময় কেউ পড়াতো না, কেউ অনলাইনে পড়াতো না, কেউ অফলাইনে পড়াতো না, তারপরে কিন্তু ক্যাডার হতো। কারণ কি কম্পিটিশনটা ওই রকমেরই হতো। একটা সময় ছিল যে 2-1টা প্রকাশনী বই বেরোতো, আর কোনো প্রকাশনী বই ছিল না, মানে বিসিএস মানে প্রফেসর্স গাইড ছিল একটা সময় ছিল। এখন দেখুন টেবিলে কয়েকজনের প্রফেসর গাইড আছে, কয়েকজনের টেবিলে প্রফেসর গাইড আছে। এখন ইনস্ট্যান্ট আপনি বলেন তো কয়েকজনের টেবিলে প্রফেসরসের কোন বইটা আছে? কম বই, হয়তো জব সলিউশন, কম্পিটিটিভ এক্সাম, আর কিন্তু তেমন একটা কিন্তু তার টেবিলে নাই। একটা সময় ছিল একটা যে ওই প্রকাশনী না পড়লে পরীক্ষাও, কারণ আসলে তখন প্রকাশনী ছিল ওইটা, বা 2টা প্রকাশনী ছিল, কম্পিটিশন ছিল না। আরো প্রকাশনী আসলে কম্পিটিশন বেড়ে গেল, এরপরে কোচিংগুলো বেড়ে গেল। আগে কোচিংও তো কম ছিল, এভারগ্রিন, অবজার্ভ এরকম সামথিং এর কোচিং ছিল, এখন তো অনেকগুলো কোচিং করে মানে কম্পিটিশনটা বাড়াই দিচ্ছে। এরপরে কি হলো আসলে তো আগে তো এরকমই হইতো যে সবাই একই ক্যাটাগরি ছিল, কম্পিটিশনটা লেভেলটা এরকম ছিল। এখন অনলাইন হওয়ার কারণে অনেকেই যারা দেখে যে ওই সাবজেক্ট ভিত্তিক যারা বস মনে করে বা সাবজেক্ট ভিত্তিক এক্সপার্ট মনে করে, যে পড়াতে পড়াতে এক্সপার্ট হয়েছে বা যে পরীক্ষা দিতে দিতে এক্সপার্ট হয়েছে বা অনেকগুলো বার ভাইবা দিয়েছে, তাদের কাছ থেকে এরকম মনে করে তার কাছ থেকে আসলে এক্সপার্টিস যারা আছে তাদের কাছ থেকে কিন্তু কি নেয়, সে মানে হেল্প নিয়ে থাকে। এর ফলে কিন্তু তার মধ্যে কি হয়, কম্পিটিশনটা এইগুলো কারণে কম্পিটিশনটা বেড়ে গেছে। আরেকটা বিষয় হলো এটা আসলে যে আপনি গিট্টু খোলার জন্য আপনি নিজে কিন্তু পারবেন না। গিট্টু খোলার জন্য কিন্তু কি লাগবে, যেমন একজন বস লাগবে। যেমন আজকে আমি একটা অ্যাডমিশন কোচিংয়ে পড়িয়েছি, অ্যাডমিশন কোচিং একটা ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল যে মিশরীয় সভ্যতার অবদান ছিল কোনটি? এটা কি পিরামিডে অবদান, লিখন পদ্ধতিতে অবদান, জ্যোতির্বিদ্যা অবদান, আরেকটা ছিল সবগুলোই। আমি সবগুলো উত্তর করলাম। একজন বললো যে ভাই লিখন পদ্ধতি তো আবিষ্কার করছে কে? সুমেরীয়রা। ও বলছে যে জ্যোতির্বিদ্যা তো বেবিলনীয়রা করছে। আমি কই ভাই এখানে তো আবিষ্কার বলা নাই, বলছে কি অবদান। তাহলে অবদান এবং আবিষ্কার শব্দটা কিন্তু অনেক পার্থক্য, যে কারণে এখানে উত্তরটা হবে ডি, সবগুলোই। এবং সে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তখন সে বুঝতে পারছে। কিন্তু সে তখনই বলতো যে মানে এই ধরনের পরে সে কিন্তু কি করছে, প্রথমে পিরামিডটাই সে দাগাই দিয়েছে, বাকি দুইটা কিন্তু সে নিয়ে খেলে নেয় এবং ডি নাম্বার দাগায় নেয়। সে মনে করছে আবিষ্কার, আসলে কি ওখানে অবদান। এই যে একটা শর্ট বিষয়টা ধরা যায়, যে এটা কারণে কিন্তু আপনার কি হবে, এই ছোট ছোট গিট্টুগুলো খুলে গেলে আপনার কিন্তু উত্তরটা মানে আপনার একটা সময় কিন্তু মনে থাকবে এবং একটা সময় নিজেই বস হয়ে যাবে। সো এইটার জন্য আসলে লার্নিং টাইমে আমার মনে হয় কোনো বসের আশ্রয় নেওয়া খুব জরুরি। বস হতে পারে কোনো অনলাইন টিচার হতে পারে, যেমন ম্যাথের হতে পারে রাহাত খান, বিজ্ঞান পড়ায় রুমি, আমার ছোট ভাই রুমি খান, তো ওরা হতে পারে। অথবা হতে পারে কোনো অনলাইন কোচিং অথবা অফলাইন কোচিং, কোনো একটা কোচিংয়ের কাছ থেকে যদি আপনি যদি হেল্প নেন, আপনি নিজে যা পারেন তার সাথে কমপক্ষে 10% আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারেন ইনশাল্লাহ। সো বেসিক্যালি আপনার একটা জিনিস হলো কি, কোচিংগুলো যেটা করে সহজে অনেকগুলো জিনিস সহজে নেওয়ার জন্য এবং মনে রাখার জন্য তারা একটা পদ্ধতি তৈরি করে দেয়, যে আপনার যে সক্ষমতা তার সাথে আপনি একটু দেখলে আপনার এই প্রবলেমগুলোকে কেটে উঠতে পারবেন। সো যা হোক, এখানে পরীক্ষার সময় হয় না, এই যে বললাম গিট্টু যখন হয় বিয়ের জায়গায় ঠিক হয়, একটুকে বলছি যে গিট্টু এটা ওটা বোঝাতে গিয়ে বলছি যে বেসিক্যালি আপনি পারেন বলি, এটা পড়েন বলেই আপনার মধ্যে গিট্টু লাগে। যে খাটাস পড়ে না ওর কিন্তু ভাই কোনো গিট্টু লাগে না, ওর অপশন থেকে সবই মনে হয় যে আমার সোনার বাংলা, সবই যেন মনে হয় যে ধরনের পুষ্পে পড়া, মানে ওর কাছে কিন্তু এখানে কোনো ফ্যাক্ট কাজ করে না।
এখানেও ওর কাছে কিন্তু কোনো ফ্যাক্ট কাজ করে না, ও কিন্তু এভাবেই আগায়। আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কাছে সময় আছে 150 দিন। 150 দিন সময়ের জন্য আপনার কিন্তু চাপ কমাতে হবে। আমি জানি আপনারা যারা কোচিং করছেন অনেকেই পড়তে পারেন না, কোচিং করছেন বা অনেকে বিশেষ প্রিপারেশন নিচ্ছেন, আপনি জুন মাসে পড়তে পারেন না, জুলাই মাস পুরো ফেসবুকে গেছে, অগস্ট মাস ফেসবুকে গেছে, সেপ্টেম্বর মাস কবে নিয়োগ হবে, অক্টোবর মাস গেছে যে এখনো পিপিএসসি পুনর্গঠন হয় না, কোরাম হয় না, সার্কুলার হয় না, এইটা হয় না, ওইটা হয় না, এই আন্দোলন বয়স বাড়বে কি বাড়বে না, প্রজ্ঞাপন হয় না। আমি জানি এগুলো নিয়ে আপনারা আসলে অনেক সময় গেছে। আমি কি করবো ভাই, আমি কি আসলে পড়বো কিনা, অনেকে জিজ্ঞেস করছে বিদেশ চলে যাবো কিনা, ভাই আসলে আমার ফ্যামিলি ওই রাজনীতি করে, আমার চাকরি হবে কিনা, ভাই আমি অমুক ধর্মের, আমার চাকরি হবে কিনা, নানান তালের কোশ্চেন, নানান তালের একটা ট্রমাটাইজ হয়ে গেছে। সে কারণে আপনি যদি পড়তে পারেন না, এটা ট্রু। এই জন্য আপনার চাপ কমানোর জন্য 150 দিনকে কাজে লাগাতে হবে। আমি ভাই সবার আগে বলি যেটা, এখানে সবার আগে মনে রাখবেন ভাব ইকুয়াল টু বাঁশ। এই ভাব ইকুয়াল টু বাঁশ, এই ভাব নেওয়া যাবে না। ভাব নেওয়া কি করেন, ভাব কাকে বলে? এই প্রিপারেশন ভাব হলো কোনটা, ভাব হলো এইটা যে আর এমসিকিউ 4টা দেখলে একটা হয়ে যাবে। আমি কিন্তু এই ভাবটাই 31তম বিসিএসে নিয়েছিলাম। 31তম বিসিএসে ভাই আমার যে ভাব, বিসিএস দেবো তখন আমার 2 বন্ধু তারা লাইব্রেরিতে চলে গেল, ওই 2 বন্ধু 31তমতে অ্যাডমিন কার্ড পেল। আর আমি 31তম পরীক্ষার 20 দিন আগেও আমি সার্ট ট্যুরে যাব, আমি এম্বাসিতে ইন্ডিয়ান হাই কমিশনে যাই আমার ভিসার জন্য, আমি ঘুরতে যাব, আমি সার্ট ট্যুরে যাব 1 মাস আগে বা 1.5 মাস আগে। কিন্তু শেষ পর্যন্ত যাওয়াই হয়নি। 19 দিন আগ পর্যন্ত আমার অবস্থা খুব খারাপ, আমার ওই যে ইয়েটা খারাপ হয়, মানে জন্ম তারিখের জায়গায় আমি ওই দিনে তারিখ দিয়ে দিয়েছিলাম। আমি এটা ভুলবশত করেছিলাম, যে কারণে আমার হয় না, বাকি সবার ভিসা হয়ে গেছে, আমার হয় না। আমি জন্ম তারিখের জায়গায় ওই দিনে তারিখ দিয়েছিলাম ভুলবশত। যাও ঘুরে ফিরে কি হলো, দৌড়দৌড়ি করার পরে আমার আসলে বিশেষটা আমি ভাব কি আমার যে আরে 4টা দেখলে একটা বলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি, আইআইটি বোম্বে বলছি, তখন 100 নম্বর কোশ্চেন থাকতো, ম্যাক্সিমাম বিগত আসতো মনে হয়, ম্যাক্সিমাম বিগত আসতো, ওই সময় কোশ্চেন কোথাও স্ট্যান্ডার্ড হতো না। আর এতগুলো সাবজেক্টও ছিল না, 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান আর হলো সাধারণ জ্ঞান। এই 5টা সাবজেক্ট ছিল 20-20 করে। আর এখন যেমন কম্পিউটার, মেন্টাল এবিলিটি, তারপরে আপনার ভূগোল, সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ, এইসব ছিল না ওই সময়। তখন হয়তো কি গ্রামার তো আসতোই না বাংলার মধ্যে, মানে ম্যাক্সিমাম আসতো লিটারেচার, গ্রামার খুব কম আসতো, কয়েকটা বর্ণটন আসতো, বানান আসতো, মজার বিষয় নিশিথিনী বানান আসতো, পরস্পর আসতো। যা যাক, আমি ভাব নিলাম এবং আমি এখানে পরীক্ষা দিলাম, আমি পাইলাম মনে হয় 57.5, আর ঠিক আছে মনে হয় 58 অথবা 59 বা 60, হয়তো বা আমি 1.5 বা 2 বা 2.5 এর জন্য আমি টিকে নেই, এবং আলটিমেটলি আমি পাশ খেয়ে গেলাম 31তমতে। আর ওই 2 বন্ধু তার পিরিয়ড এগুলো 81 পেয়ে, একজন 81, একজন 78 পেয়ে, এবং 2জন কি করলো, রিটার্নে কোয়ালিফাই করলো এবং তারা 31তমতে অ্যাডমিন কার্ড হলো। এবং আমি এখানে ভাব ইকুয়াল টু বাঁশ। এবং আমি কি করছি জানেন, জব সলিউশন পরে আমার যে বন্ধুটা পিডিতে টিকছিল 31তমতে, ও যখন পিডিতে টেকে 31তমতে, ও কি করছে জানেন, পরীক্ষার দিন 31তম পরীক্ষার দিন আমি যাই ওর রুম হয়ে, মানে ওকে নিয়ে একত্রে হলে যাবো, আমার খুব প্রাইমারির বন্ধু, এখন কাস্টমসে আছে। আমি বলছি যে কিরে, ও দেখি জব সলিউশন পড়ে পরীক্ষার আগের দিন, মানে পরীক্ষার দিন সকালবেলা যাওয়ার সময়। আমি বলছি জব সলিউশন পড়ো, মানে আমার তো জব সলিউশনকে গার বিষ ছিল জানেন, সবাই একদম জব সলিউশন, তো সবাই এক বই পড়লে হবে কেমনে, মানে এই যে ভাবটা রে ভাই, সবাই এক বই পড়লে হবে কেমনে, সবাই জিজ্ঞাসা বই পড়ে, ওই যে বাংলা জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের, এখন হয়তো আপনারা অগ্রদূত পড়েন বা কিছু, তা বুঝছে সবাই এক বই পড়লে হবে কেমন, এটা ভাব, মানে হুদাই ভাব। এই ভাব নিয়ে আমি কিন্তু বাস খেয়েছি ভাই, এখানে ভাব নেওয়ার কোনো চলবেই না। আপনি কয়েকটা জিনিস ভুলে যান, আপনি ডিপার্টমেন্টে ভালো স্টুডেন্ট, আপনি বোর্ডে স্ট্যান্ড করছেন ভুলে যান, আপনি ভাই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ভালো ডিপার্টমেন্টে পড়েছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, এই সেইগুলো সব ভুলে যান ভাই। এখানে কিন্তু মুখস্থর খেলা ভাই, এখানে একেবারে বিসিএসটা হলো অ্যাভারেজ ব্রিলিয়ান্টের জন্য। অ্যাভারেজ ব্রিলিয়ান্ট বলা হয় যে হাই স্কুলে, ধরেন একটা গ্রামের হাই স্কুলে যার রোল নম্বর 4 থেকে 10, এদের জন্য আসলে কি ভাই বিসিএস, 4 থেকে 10, 11, 12 এদের জন্য। মানে আমি আমার স্কুলে 66 জন, তাদের ক্যাটাগরিতে আমি বললাম, আপনাদের স্কুলে হয়তো আরো সুপার ডুপার স্কুল হতে পারে, তাদের জন্য ভিন্ন কথা। ব্যাপারটা হলো অ্যাভারেজ ব্রিলিয়ান্ট, কারণ এখানে সুপার ব্রিলিয়ান্টরা বিশেষ পরীক্ষাই দেয় না ভাই, সুপার ব্রিলিয়ান্টরা বিদেশ চলে যায়, ওরা ভাই বাংলাদেশ ব্যাংকে জয়েন করে ফেলছে আগেই, ওরা ভাই মাল্টিনেশনাল কোম্পানি রিসার্চার হয়ে গেছে, ওরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে গেছে, ওরা বিদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। এখানে সব অ্যাভারেজ ব্রিলিয়ান্টের জন্য। এবং অ্যাভারেজ ব্রিলিয়ান্ট হলো বকিশ মুখস্থ
বিভিন্ন স্ট্র্যাটেজি কোনো কোনো কারণে সে আগানো, তাদের জন্য বিসিএসটা ভাই। এই জন্য বললাম যে ভাই এখানে ভাব ইকুয়াল টু কি ভাই, অ্যাবসোলুট বাস, ভাব নেওয়া যাবেই না। এখানে নিজের মতো করে আপনার এই সবাই যেটা পড়ে সেখান থেকে আপনার কিন্তু নিয়ে নিতে হবে। এবং এখানে হলো সবার আসলে কি ধারণ ক্ষমতা কম, কেউ হলো পড়ার পাশাপাশি লেখে, কেউ লেখার পাশাপাশি শোনে, এবং এর মাধ্যমে কিন্তু একই জিনিসটা সে আগায় যায়। আর কেউ ওটা শুধুমাত্র পড়ে যায়, তার হয়তো মনে থাকে না, সে ভাষা পড়লে কিন্তু বাঁশ খাবেন। আপনাদের মধ্যে একটা প্রবণতা দেখবেন যে আমার মধ্যে সে প্রবণতাটা তৈরি হয়। আমি 33তম পরীক্ষার সময় আমি বলি ভাই, আমার গল্পটা শেষ করি, আসলে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এখানে আসছি। তো যে জিনিসটা করেছিলাম আমি 33তম পরীক্ষার সময় আমার ভাব আরও বেড়ে গেল। আমি বললাম কি যে 33তম বিশেষের পরে আমি একটুখানি আপনাদের প্রশ্নের কমেন্টগুলো একটু দেখবো, আমি একটু হোল্ড করেন, আমি বলবো যখন তখন কমেন্ট করেন। 33তম বিশেষের পরে আমার আবার ভাব বেড়ে গেল। কেন বেড়ে গেল? আমি প্রথমবার পরীক্ষা দিয়ে 57 পেয়েছি। এখন এইটা ভাব নিয়েছি আমার ভাই, সত্যি কথা 31তমতে আমার ভাইবা দিয়েছে 2 বন্ধু, ওরা দুজন বলছে যে নাইম তুমি তো টাকাও ইনকাম করতে চাও, আবার ক্যারিয়ারও হইতে চাও, চাকরিও পাইতে চাও, তুমি তো আসলে ভাই হবে না, ভাব ধরলে কিন্তু এখানে হবে না। ওই যে ভাব কথাটা যে বলছে আমার বন্ধু ফাদ, ও যখন ভাব কথাটা তখন বলছে আসলে তো ভাব নেই, আসলে তো ভাব নেই যে আমি কোচিংয়ে পড়ে সাধারণ জ্ঞানের জাহাজ, সাধারণ জ্ঞান তো আসে 20 নাম্বার, ঠিক আছে, তাহলে তো অঙ্ক করা লাগবে, ইংলিশ করা লাগবে। তো একেবারে অ্যাবসোলুট আমার মনে আছে 18 থেকে 19 দিন আগে 33তম বিসিএসের ওই সময় কথাটা বলছে। এবং আমাদের পরীক্ষাটা হয়েছিল খুব সম্ভবত 1 জুন পরীক্ষা হয়েছিল। মে মাসের মাঝামাঝি সময় বা আগে একটু আমাকে এটা বললো, আমার বন্ধু বললো যে তুই বাসায় চলে যা, তোর তো আসলে হলে থাকোস, তুই এখানে স্টুডেন্টরা আসে, এটা সেটা। আমার ইউনিভার্সিটিতে আমি ওই সময় খুব বেশ পপুলার ছিলাম আমার সময় আর কি, 2011-10 সালে। তখন বলতে তোর একটু হয়, তুই বাসা চলে যা। এবার বলতে তুই কি করবি, তুই জাস্ট সারাদিন যাই করো, তুই এশা নামাজ পড়ে তারা পড়তে বসবি, এবং সকালবেলা ফজর পড়ে তুই ঘুমাবি, দেখবি যে তোর ভালো একটা আয় হবে সময়। দেখলাম যে আসলেই সত্য কথা, মানে ওই সময় রাত কিন্তু ছোট থাকে, এবং দেখলাম যে খুব তাড়াতাড়ি পড়তে পারি। এবং আমি ওই 18 থেকে 19 দিন আমি শুধু যে কাজটা করেছি যে গোসল, খাওয়া, ঘুম, পড়া, নামাজ, মানে মসজিদ, এর মধ্যেই আমার কাজটা ছিল। এখন টানা পড়েছিলাম, এবং ওই টানা পড়াটার কারণে আমি 33তমতে আমি 69 পেয়ে পাস করি, আমি 34তম পাস করি, 35তম পাস করি, টানা 3টা রিটার্ন দিছি আমি। তার ওই একটার পর একবার যদি পড়াটার বেস তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি টিকতেই থাকবেন, এটা একটা কিন্তু সুপার ফ্যাক্ট। তো যাই হোক, এখানে ওই যে ভাব ইকুয়ালটা এখানে কিন্তু বাস থাকে। ভাবগুলো তো বুঝছেন যে আপনি ডিপার্টমেন্টে ভালো, 4টা দেখলে মনে থাকে, আমি অবশ্যই অপশন দেখলে পারি, এগুলোকে ভাব বলে। যারা ভাষা পড়বে ও বাঁশ খাবেই, ভাষা পড়বে, ওর কাছে মনে হবে সব উত্তর, তখন সে কি করবে, ধুমায়া দাগাবে এবং নেগেটিভ মার্কিং খাবে, কিন্তু বাঁশ খেয়ে যাবে। সো এই ভাষা কিন্তু এখানে পড়া যাবে না, ভাষা পড়া যাবে না। নাম্বার 2 যেটা আপনাকে যেটা করতে হবে, যেটাকে বলে আপনাকে স্ক্রিন টাইম, যেটাকে বলে, অর্থাৎ আপনার ফেসবুকে সময় দেয়া, এই এফবি টাইম, ক্লাস টাইম ছাড়া যদি কেউ ক্লাস করে থাকেন সেটা একটা ফ্যাক্ট। যদি আপনি নির্দিষ্ট সময় আপনি ক্লাস দেখেন সেটাও ভালো। আপনি স্ক্রিন টাইমটা যত লোয়েস্ট পজিশনে আনা যায়, আপনার কম সর্বোচ্চ হলে 1 থেকে মানে আমার মনে হয় 60 মিনিটস, এর বেশি দরকারই নাই। যদি অনলাইনে ক্লাস করেন তার জন্য 60 মিনিট টু 90 মিনিটস, আর অনলাইনে ক্লাস না করে তার জন্য 15 মিনিট, 15 থেকে 20 মিনিট সারাদিনে এই জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে স্ক্রিন টাইমটা নিয়ে আসতে হবে মিনিমাম। একটা বিষয় মনে রাখেন ভাই, আপনার কিন্তু প্রিলিমিনারি একটা নাম্বারের কিন্তু মানে মূল্য হলো 1 বছর, আর আপনাকে 1 বছর পিছিয়ে যেতে হবে। আপনি 1 বছর পরে জয়েন করবেন, আপনি 1 বছর নিজে খাবেন, মানে নিজের টাকা দিয়ে খাবেন, থাকবেন, নিজের টাকা দিয়ে পড়বেন, ওই 1 বছর কিন্তু 1 নাম্বারের ভ্যালু। যদি 1 নম্বরের জন্য বা 0.5 জন্য আপনি প্রি না টেকেন, তাহলে কিন্তু ওটা 1 বছর কিন্তু আপনার এটা মূল্য মিনিমাম। আপনি কিন্তু, এবং এটার জন্য কিন্তু আপনি একটা ইনক্রিমেন্ট কম পাবেন, এটার জন্য কিন্তু আপনার পুরো সার্ভিস লাইফে 59% হলে কিন্তু আপনি কিন্তু আউট। যিনি 22 ইয়ার্স বা 23 ইয়ার্সের, থার্ড ইয়ার 23 বা 24-এ যখন সে ঝুঁকবে, সে কিন্তু একেবারে টপ লেভেলে গিয়ে তারপর অবসরে যাবে, আপনি কিন্তু মাঝামাঝি গিয়ে অবসরে যাবেন।
সো এখানে একটা এক কোশ্চেন কিন্তু মূল্য হলো 1 বছর। এখানে মনে রাখবেন ভাই, কম্পিটিশনটা এমন পর্যায়ে চলে গেছে, যেহেতু 32 হয়েছে, কম্পিটিশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে বসরাও পরীক্ষা দিবে, যারা মানে যেটাকে বলে বিসিএস জিন, তারাও কিন্তু পরীক্ষা দিবে। আরেকটা বিষয় হলো যে যেটা বলতেছিলাম, সেটা হলো যে আপনি যদি একটু নিজেকে পিছিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি শেষ। আপনি এখানে কিন্তু মানে অপ্রয়োজনীয় বন্ধুত্ব, আপনার এই পার্ট টাইম জব, আপনার অনেকগুলো টিউশনি করা, কাঁচা টাকার পিছনে ঘোরা, আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন জায়গায় আপনার ছবি দেখাইতে হবে, টিভিতে পত্রিকায় দেখাতে হবে, এই সব রোগে আসলে কিন্তু ভাইরাল হওয়ার আশা, তাহলে কিন্তু আপনার এখানে চাকরির দিকে যাওয়া যাবে না। আপনি যদি চাকরিটাকে মূল্যবান মনে করেন যে আমি একটা ভালো অফিসার হব এবং আমি খুব দ্রুত অফিসার হব, তার জন্য আসলে পড়তে হবে, তার জন্য পড়াটা জরুরি। এখানে পড়াশোনা কোনো খেলা নাই, এখানে মেয়েদের খেলাই নাই ভাই। আমার ডিপার্টমেন্টে যে ফার্স্ট হয়েছে ওটা ইউনিভার্সিটি টিচার হয়েছে, কিন্তু 2বার পিডি ফেল করছে। আমার ডিপার্টমেন্টে যিনি 53তম, ও কিন্তু অ্যাডমিন ক্যাডার হয়েছে প্রথম বিসিএসে। আমার ডিপার্টমেন্টের যিনি 40তম বা 41তম, ও কিন্তু ট্যাক্স ক্যাডার হয়েছে। সো বেসিক্যালি এখানে কিন্তু আসলে মেধার কোনো খাওয়া নেই, এখানে মানে মেধার কিছুটা খাওয়া আছে, কিন্তু বিশাল প্র্যাকটিসের মধ্যে এখানে থাকতে হবে আপনাকে। তো আমি যেটা বলছিলাম, যেখানে স্ক্রিনটা একটা কমায় নিয়ে আসতে হবে। নাম্বার 3 হলো আপনাকে কিন্তু 10 থেকে 12 ঘন্টা এটা কিন্তু আপনাকে টেবিলে দিতে হবে। আর আপনি এইচএসসি তে যতটা গ্যাপ দিয়েছেন নিজেকে, এখানে যত গ্যাপ এবং এই জায়গার এই সময়টা পুরো ব্যস্তানুপাতিক বলেন না এটাকে। যদি আপনি এখানে গ্যাপ থাকে, ধরেন আপনার 10-এর মধ্যে ধরেন 6 গ্যাপ, তাহলে এই 6টা আপনার এখানে বেশি দিতে হবে। আর যেখানে যত গ্যাপ থাকবে তত বেশি সময় কিন্তু আপনার এখানে এই প্রিলিমিনারিতে আপনার সময় দিতে হবে, বা এই বিসিএস এ সময় দিতে হবে। তো 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তে হবে। এখন একটা বিষয় হলো, আপনি ধরেন এই সময় কিছু বিরক্তিকর চাকরি করেন, আপনি ধরেন পার্ট টাইম জব করেন, আপনি পার্ট টাইম মাস্টারি করেন, মার্কেটিং করেন, এইটা সেটা করেন। আপনি যদি চাকরি পেতে চান ভাই, ওইটার সাথে এটা মিলাইয়া পারবেন না। আপনি যদি মনে হয় যে ভাই আমার আসলে ইনকাম করা দরকার, আমার এখন ফ্রিল্যান্সিং করা দরকার, টিকটক করবো, এটা সেটা করবো, এখান থেকে আয় করব, কিন্তু বেসিক্যালি যারা মুসলিম তাদেরকে বলি ভাই, আপনার আয়টা যেন হালাল হয়, একটু জিজ্ঞেস করে তারপরে আপনি এইসব পথে পারেন। এটাই আমি শর্ট টাইমে বললাম। তো বেসিক্যালি আপনি যেটাই করতে চান সেটা আপনি এখন থেকে ডিসাইড করেন। আর যদি বিসিএসে নিতে চান তাহলে কিন্তু 5 মাসে আপনাকে কিন্তু পুরো যত ছোট হওয়া লাগে ছোট হবেন। আপনি মামার কাছ থেকে ধার করবেন, ভাইয়ের কাছ থেকে ধার করবেন, পারলে কিছু অ্যাসেট বিক্রি করবেন, নিজের কিছু শখ বিক্রি করবেন, তারপরে হলো আপনি টাকা জোগাড় করে পড়বেন। আর পড়ার কোনো বিকল্প নেই। আমি যতজনকে দেখছি পড়তেছে, ওরা কেউ না কেউ চাকরি পাইছে। আমি গত পরশুদিন বা আগের দিন আমি লাইভে বলছিলাম, আবার কথাটা বলি, সামথিং সে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, নামটাও মনে আছে আমার, 11-12 শিক্ষার্থী। তো ও দেখি যে একটা কোচিংয়ে সময় দিচ্ছে, তাহলে আমি বললাম যে আসলে ও কি করতেছে, ও চাকরি করবে না? তো ভালো ছেলে, খুব ট্যালেন্ট ছেলে, কি হলো শুনলাম সেটা বাংলাদেশ ব্যাংকের কি জানি রেজাল্ট দিল না, এডি মনে হয়, সেই রেজাল্টে তার চাকরি হয়েছে। খুবই খুশি লাগছে যে আসলে ও পড়তেছে, ও তো ট্যালেন্ট, এবং শেষ পর্যন্ত চাকরি হয়েছে। সো পড়লে কিন্তু চাকরি হবে, এবং এটা আগে হওয়াটা বেটার। আপনি জানেন না এখানে কতটা নির্মম। আমি শিক্ষক, আমার চাইতে আমার ছাত্ররা আগের বিসিএসে জয়েন করছে বা আগের বিসিএসে ক্যাডার হয়ে, তাকে আমার ছাড় ডাকতে হয়, বা পরের বিসিএসে সে বড় পোস্টে চলে গেছে, তাকে ছাড় ডাকতে হয়। খুব নির্মম, এবং সে আমাকে নাইম সাহেব বলে। আশ্চর্য, এখানে আসলে আর কিছু নাই। আমি বলতে পারি যে হ্যাঁ, আমাকে ভাই ডাকতে পারতো বা কিছু বলতে পারতো, নাইম সাহেব ডাকতো, তখন আমার আগে একটু কষ্ট লাগতো, এখন কষ্টই লাগে না, কারণ আমি গিয়ে তাকে স্যার ডাকে, সালাম দিই। তো বেসিক্যালি আপনার ডিপার্টমেন্টের ছোট যে, ও দেখবেন কি হবে, আপনার বড় হয়ে গেলে কিন্তু আপনার বস ডাকবে, ও কিন্তু আপনার নাম ধরে ডাকবে। এবং ক্যাডার সার্ভিসে কিন্তু নাম ধরে তুমি করে ডাকা হয়। এখানে কিন্তু আপনি ভাইটাই কোনো খাওয়া নাই, এখানে ডিরেক্ট নাম ধরে তুমি বলে ডাকা হয়। সো বেসিক্যালি এইসব কিন্তু নির্মমতা কিন্তু সামনে। সো সেজন্য বললাম যে স্ক্রিন টাইম কমানো, 10 থেকে 12 ঘন্টা টেবিলে বসা। এরপরে আপনি আসেন নাম্বার 4, যেটা যে আমি এখানে টাইম ওয়াস্টের কথাটাই বুঝেছি। টাইম ওয়াস্ট কেমনে হয় সেটা আপনি ফিক্স করেন।
আপনাকে কিন্তু ভাই 150 দিন থেকে একদিনও বেশি মনে করবেন না, এবং প্রয়োজনে আপনি চিল করেন আরো 2 দিন। এই মাসের 2 দিন আছে 29, 30, 2 দিন চিল করেন। যেদিন স্টার্ট করবেন ডোন্ট স্টপ, একেবারে স্টপ করবেন না, পরীক্ষার আগ পর্যন্ত কোনো স্টপ নাই। এরপরে আমি আসি আগের কথাগুলো আবার বলতেছি। নিয়মিত কি নাম্বার পত্রিকা অন্তত 30 মিনিট, অন্তত 30 মিনিট এদিক সেদিক উল্টানো। পিডি যেহেতু 30 মিনিট পড়তেই হবে, নয়তো আপনি বাক্য, ওই বিশুদ্ধ শব্দ, তারপর দেখবেন আপনি বিশুদ্ধ তথ্য, সাধারণ জ্ঞানের কিছু রিসেন্ট ইস্যু, এগুলো কিন্তু মিস হয়ে যাবে। পত্রিকা 30 মিনিট পড়তেই হবে। জব সলিউশন 3 আওয়ার্স, 3 আওয়ার্স থেকে 2 আওয়ার্স। যদি আগে থেকে পড়েন 2 আওয়ার্স পড়বেন, আর যদি না পড়েন তাহলে 3 আওয়ার্স পড়বেন। যদি শুরু থেকে শুরু করেন 3 আওয়ার্স। নাম্বার 3, সাবজেক্ট ভিত্তিক কিন্তু আমি একটা সাবজেক্ট ওয়াইজ যা পড়বেন তার তালিকা করবেন, যে কোন সাবজেক্টের জন্য কি পড়বেন। এবং আপনার এখানে একটা বিষয় টার্গেট রাখতে হবে। এখানে যে বিষয়টা সাবজেক্ট ওয়াইজ যা পড়বেন তার তালিকা করবেন, এবং এই তালিকা করবেন সেটা হলো যে আপনার স্ট্রং জোন এবং উইক জোনে ভাগ করবেন। সবার আগে এটা শেষ করবেন, সবার আগে স্ট্রং জোন। এই স্ট্রং জোন হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর থাকবে, এই হলো তালিকা থাকবে। এবং এখানে যে মেন্টাল এবিলিটিটাকে সবার আগে শেষ করে রাখবেন, এটা আপনারা মিস করে ফেলেন। মেন্টাল এবিলিটি আগে শেষ করে রাখবেন। কেউ কম্পিউটারে ভালো, আপনি কম্পিউটার আগে শেষ করেন। আপনি ম্যাথে ভালো, ম্যাথ আগে শেষ করে রাখেন। সায়েন্সে ভালো, সায়েন্স শেষ করে রাখেন। বাংলায় ভালো, বাংলা শেষ করে রাখেন। ইংলিশ লিটারেচার ভালো, ইংলিশ লিটারেচার শেষ করে রাখেন। এরপর উইক জোন রাখবেন, এবং উইক জোনে টাইম দিবেন। উইক জোনের তালিকা করবেন, উইক জোনে টাইম দিবেন। যদি আগে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন সেই পরীক্ষা কি খারাপ করেছেন, সেই খারাপগুলোর তালিকা এখানে থাকবে। এটা আগে শেষ করার পরে এটা রাখবেন সর্বোচ্চ হলো 30 ডিসেম্বর পর্যন্ত। 30 ডিসেম্বর পর্যন্ত এটা রেখে গুছিয়ে রাখবেন। এটা গুছিয়ে দেন হলো উইক জোন নিয়ে ঝাঁপায়ে পড়বেন। এখানে স্ট্রং জোনে আপনার প্রিপারেশনটা কমপক্ষে 80 থেকে 90% রাখতে হবে, আর উইক জোন এটা 60 থেকে 70% প্রিপারেশন রাখতে হবে। এই উইক জোনের ক্ষেত্রে টাইম দিবেন বেশি, এখানে টাইম দিবেন বেশি, নাম্বার 1। নাম্বার 2 হলো এই উইক জোনে যত বেশি টাইম দিবেন আপনার রিটেন পরীক্ষা তত বেশি ইজি হবে, তত বেশি রিটেন পরীক্ষা আপনার কিন্তু এই উইক জোনের গ্যাপটা পূরণ হয়ে যাবে। এরপর হলো এখানে যারা, আমি একটা কথা বলি, যারা 47কে টার্গেট করেছেন যারা, তারা এই প্রিলির মধ্যে 150 দিনের মধ্যে রিটেনের কিছু ঢুকায়েন না, রিটেনের কিছু এখন ঢুকায়েন না। যদি ঢুকায়ও থাকেন তাহলে শুধু ক্লাস করেন, যদি শুধু ক্লাস, এখানে টাইম দেওয়া, অ্যাসাইনমেন্ট করা, এখানে পড়া, ফাউন্ডেশন তৈরি করা, এসব হাবিজাবির মধ্যে যাবেন না। প্রিলিমিনারি টার্গেট তো প্রিলিমিনারি টার্গেট, এখানে 5 মাসের মধ্যে প্রিলিমিনারি একেবারে টোটস্থ করে ফেলবেন, এটার উপরে বেশি জোর দিবেন। আর যার আসলে বেসিক্যালি অনেক, যে আমি প্রিলি পড়তে পড়তে বোর হয়ে গেছে, তারা রিটেন পড়ি, তাহলে তার জন্য ভালো, তার জন্য রিটেনও ভালো হবে, প্রিলি ভালো হবে। বেস তৈরি আছে, 2-1টা প্রিলি দিয়েছেন যেখানে আপনি একেবারে কাছাকাছি গিয়ে ফিরে আসছেন, তাদের জন্য রিটেন পড়া ভালো। যিনি ফ্রেশ তাদের জন্য রিটেন পড়া ভালো হবে না এই মুহূর্তে, তার জন্য রিটেন ক্লাস, সর্বোচ্চ ক্লাস, এর বাইরে কিছু না। এখানে টাইম দিবেন, বস বের করবেন, বস যদি আপনার বন্ধু হয় বস, যদি আপনার এখানে সাবেক ক্যাডার হয় বস, অথবা কেউ ভালো পড়াচ্ছে তারা বস, অথবা কোনো কোচিং পড়াচ্ছে সেটা এখানে রাখবেন। নাম্বার 5, আপনি কিন্তু ভাই সবচেয়ে যেটা ভুল করেন, এই ডাইজেস্ট এবং মডেল টেস্ট। মডেল টেস্ট পরীক্ষা মাঝে মাঝে দিতে পারেন। এখন 15 দিনে একটা দেওয়া ভালো, মানে মোটামুটি জাজ করার জন্য। যেমন আমি 35তমতে আমি যখন মডেল টেস্ট শুরু করছি, মানে আমি 35তমতে পড়াশোনা শুরু করছিলাম 1.5 মাস আগে, তো 1.5 মাস আগে করছি আমি একটা মডেল টেস্ট দিয়েছি, সেখানে আমি পেয়েছি 67, আমার বন্ধু পেয়েছিল 134, একেবারে মানে সম্ভবত আমার দ্বিগুণ, একেবারে দ্বিগুণের মতোই, দ্বিগুণ নম্বর পেয়েছে, আমি পেয়েছি মনে হয় 67, একেবারে দ্বিগুণ নাম্বার পেয়েছে। ও পিডিতে টেকে না, আমি কিন্তু টিকছি, জাজ করার জন্য দিয়েছিলাম। তো বেসিক্যালি এখানে ডাইজেস্ট এবং মডেল টেস্ট সর্বোচ্চ এখন 15 দিনে একটা, এটা রাখতে পারেন।
ডাইজেস্ট যেটা এখন পড়ার কোনো দরকার নেই, ডাইজেস্ট পড়ার দরকার। ডাইজেস্ট পড়লে কিন্তু আপনি হয়তো পিলি টিকে যাবেন, কিন্তু একটা বিশাল গ্যাপ থাকবে যেটা রিটেন আপনি উইল বি গেট কট। সো ডাইজেস্ট এখন না, ডাইজেস্ট কমপক্ষে 30 ডেজ, মিনিমাম 30 ডেজ আগে ডাইজেস্টের কথা চিন্তা করবেন না। ডাইজেস্টের কথা 30 ডেজ আগে চিন্তা করবেন না, এটা আপনাদের আমি রিকোয়েস্ট করলাম। এখন আমি কিন্তু একটা বুক লিস্টে ক্লাস দিয়েছিলাম, বুক লিস্টে ক্লাস দেখে ওই বইগুলোকে রেখে আপনি টার্গেট ফিক্স করবেন। ডাইজেস্ট পড়বেন, হ্যাঁ কে ডাইজেস্ট পড়বেন? যিনি প্রিলিমিনারি ভালো করছেন তিনি ডাইজেস্ট করবেন, কিন্তু তাও এখন পড়ার সময় না। তার এখন যদি প্রিলিমিনারি সে সবসময় টেকেন বা প্রিলিমিনারি সে বস, তাহলে ডাইজেস্ট এখন পড়ার সময় না। এটা ওই পরীক্ষার 15 দিন আগে 30 দিন আগে পড়াটাই জরুরি। এখন সে অন্য রিটেন পড়া গ্যাপগুলো পূরণ করবে। নাম্বার 6 হলো এখানে যত বেশি এক্সাম দিবেন এবং ক্লাস করবেন, সে কিন্তু তত বেশি আগায় যাবেন। এক্সাম যে দিবে, এক্সাম দিলে কি হয়, এক্সামের মধ্যে কিছু কি থাকে, মানে এটা হবে না এটা হবে। এক্সাম দিলে কি হয়, আপনি যেটা ভুল করেন ওটা কিন্তু মনে থাকে, আর যেটা পারেন ওটা কিন্তু কখনো আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু যেটা ভুল হয় সেটা কিন্তু মনে থাকে। এক্সাম আর ক্লাস হলো কি, আপনি যদি কোচিং করে থাকেন ক্লাস খুব ভালো, তবে ক্লাস দেখেন বা ইউটিউবে ক্লাস দেখেন, অথবা আপনি কোনোটা যেটা পারেন না সেটা একটা ভিডিও দেখলেন, এটা কিন্তু আপনার মেমোরিতে ইনস্টল হয়ে যাবে। আমি যেটা করি যে এক্সাম, এই জিকের আমি পরীক্ষা নিই প্রতি শনিবার, এবং এটার আবার এক্সাম ব্যাখ্যা হয়, ব্যাখ্যা ক্লাস হলে কি ওটা মাথার মধ্যে ঢুকে যায়। এই জন্য এক্সাম ক্লাসটা বা ব্যাখ্যা ক্লাস করাটা খুব জরুরি। এটা আপনার আসলে প্রশ্নটা মনে রাখা এবং উত্তর করাটা জরুরি, সেজন্য এক্সাম এবং ক্লাস গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বলেছিলাম সেটা হলো, হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ স্ট্রং জোন, উইক জোন, জব সলিউশন, পত্রিকা, ডাইজেস্ট, এক্সাম, ক্লাস। হ্যাঁ, এই পর্যন্ত একটা বিষয় কিন্তু এখানে বিষয়, আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু বুঝতে পারবেন না, ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন না। এটা বোঝা যায় পরীক্ষার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, যে সামথিং ক্যান বি হ্যাপেনিং অর নট, এটা এখনই বোঝা যাবে না। আপনি একটা জিনিস দেখবেন যে আপনি এখন পরীক্ষা দিচ্ছেন, এই মুহূর্তে পরীক্ষা দিবেন, আপনি দেখবেন 100-র মধ্যে যে কোনো সাবজেক্টে 30 পাবেন, কিন্তু আপনি কিন্তু আবার কি করবেন, পরের দিন দেখবেন এটা 31, 32, আবার একটা বাড়তে আবার 30, আবার দেখবেন 39, আবার দেখবেন 35, আবার দেখবেন 43, আবার রেঞ্জ কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমি যখন আমার অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, ওই সময় আমি 1 থেকে 7টা 10টা মডেল টেস্ট হয় পরীক্ষার শেষে, মানে কোচিংয়ের শেষে এবং পরীক্ষার আগে 1 থেকে 7 মডেল টেস্টে আমার নাম্বার ছিল 30 এবং 40-এর ঘরে। আমি 8 মডেল টেস্টে গিয়ে 53 পাই, মানে 50 ক্রস করি। 9th মডেল টেস্টে আমি কিন্তু 63 পাই বা 59, সরি এই 7th মডেল টেস্টে 1 থেকে 6 পর্যন্ত আমি 30-40, 7th-এ 53, 59 মানে 8th-এ 63 হলো, সরি 8th-এ, আর 9th-এ হলো 63, লাস্টে হলো 70, ভর্তি পরীক্ষা 76.5, একেবারে 1 সপ্তাহ ব্যবধান ছিল। এবং আমার সাথে যে বেশি ভালো পারতো মনির ভাই, এই মনির ভাই কি করতো, সে কিন্তু সিরিয়াল ছিল 1800, আর আমার সিরিয়াল ছিল হলো 606 ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। তো আমি দেখছি যে খুব লাস্টের দিকে কিন্তু ইমপ্রুভ করবেন দুমায়া, এবং সবারই কিন্তু একটা কার্বনিক পয়েন্ট আছে, দিস ইজ দ্য কার্বনিক পয়েন্ট বা সাকসেস পয়েন্ট। কেউ এটা আস্তে আস্তে ওঠে, আর কেউ এটা উঠে বসে থাকে, তারপর হয়তো পড়ে যায়, নয়তো এখানে স্থির থাকে, আর আপনি কিন্তু এখানে উঠতেছেন। ঠিক আছে, কখনই একটা জিনিস করবেন না যে ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে ওই সময় কি থামবেন না, যার সহ্য হয় না, কিন্তু এরপরে কিন্তু সাকসেসটা আছে। সো এই কয়েকটা কাজ একটু ফলো করেন। আর আমার সাধারণ জ্ঞানে যেটা আছে, আমি আপনাদেরকে মানে এই ব্যাচে যেমন বাংলাদেশের এখন বিষয়াবলী ক্লাস চলতেছে, বাংলাদেশ বিষয়াবলী ইন্টারন্যাশনাল, এবং দ্রুত, এবং আমরা এখন বেশি সময় দেওয়ার জন্যই এই প্রিলিমিনারিতে আমরা 8:30টায় ক্লাস নিয়ে আসছি, এবং এখানে বেশি সময় দেওয়ার জন্য, অর্থাৎ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা দেওয়ার জন্য, এবং সপ্তাহে 3 দিন আপাতত রাখছি। এটা হয়তো আমরা, যেহেতু যদি আমরা ডিসেম্বর 15 তারিখের মধ্যে আমরা যদি টার্গেটটা ফিল করতে না পারি, তাহলে আমরা কিন্তু আর একটা ডেস, শুক্রবার একটা দিন আমরা বাড়াবো, 4 দিন, আর শনিবার পরীক্ষা, ওই পরীক্ষার আবার এক্সপ্লানেশন ক্লাস, মানে 5 দিন ক্লাস থাকবে। সো আপনারা ভর্তি হয়ে যান, আশা করি সাধারণ জ্ঞান ক্লাস করলে আপনারা নিরাশ হবেন না, এবং এটা আপনারা বেস তৈরি হবে, এবং ইনশাল্লাহ আপনারা রিটেনে ভালো করবেন। তো সবাইকে শুভেচ্ছা, আগামী রবিবারের মধ্যে 1900 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, এবং এত এক্সিলেন্ট যে 70 নম্বরের মানে প্রিপারেশনের জন্য 1900 টাকা ভেরি ভেরি লোয়েস্ট, এবং যেটা আজীবন রেকর্ডটা থাকবে। ঠিক আছে, সো এইটা হলো বিষয়। আমি আপনাদের কমেন্ট দেখি, একটুখানি কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট দেখে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাদেরকে যে হাইস্ট কতবার বিসিএস দেওয়া যাবে এমন কোনো ঘোষণা আসে নাই। ফুল টাইম পড়ার একটা রুটিন সম্পর্কে ধারণা দিবেন। ফুল টাইম মানে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম থাকতে হবে। আর যদি আপনার পড়াশোনায় ইউনিভার্সিটি শেষ হয়ে যায়, তাহলে ধুমায় পড়েন, যত পারেন তত পড়েন, 12, 14, 16 ঘন্টা পড়েন,
কোনো সমস্যা নাই, পড়লে কোনো লস হবে না। এবং অবশ্যই উইক জোনে বেশি টাইম দিবেন, স্ট্রং জোনে বেশি টাইম দিবেন না। যেটা ভালো লাগে ওটা বেশি পড়বেন না, যেটা পড়তে ভালো লাগে না, ওখানে নাম্বার যেখানে আসলে আপনার কম পাচ্ছেন সেটা বেশি পড়ার জন্য পড়বেন। এপিআর এক্সামিনদের ব্যাপারে একটু কিছু বলেন, যারা এপিআর দিবেন। পরীক্ষা তো শেষ হবে 31 তারিখের মধ্যে, ধুমায় পড়েন, মাস্টার্স পরে করেন। 31 ডিসেম্বর আগে বিসিএস লিখিত ভাইভা পরীক্ষা শেষ, কিন্তু ফাইনাল ইয়ারের প্রজেক্ট প্রেজেন্টেশন 31 কোনো সমস্যা নেই, তারা পরীক্ষা দিতে পারবেন। ওকে, আমি গভর্নমেন্ট জব করি, আমি দিনে কোনো সময় পাই না, শুধু রাতে পড়াশোনা করি। আপনি যদি গভর্নমেন্ট জব করেন না তো আপনি অবশ্যই মানে গভর্নমেন্ট জব করেন, আপনি অবশ্যই কোয়ালিফাইড, সো টেনশনের কিছু নাই। এপিআর এক্সামদের বিষয়টি বলছি, ডাইজেস্ট কোনটা পড়বো এখনই না, 1 মাস আগে জিজ্ঞেস করেন। ভাই ওল্ড 47 গ্রুপে আসি, আবার কি অ্যাডমিট হতে হবে? না, অ্যাডমিট হতে হবে না। সকলকে শুভেচ্ছা। আর বুক লিস্ট ক্লাস আছে এই গ্রুপই, ওখানে বুক লিস্ট ক্লাসটা দেখে নিয়া। থ্যাংক ইউ। আর দেখা হবে ইনশাআল্লাহ রবিবারের ক্লাসে। আল্লাহ হাফেজ।